গল্পতর প্রেমে উন্মাদামি। পর্ব 31। লেখিকা রায়হা জুবের রিপ্টি। চতুর্থ অংশ। ঢাকায় আসার 4 দিন পর নীরাকে পাত্রপক্ষ দেখতে আসলো। নিখিল সন্ধ্যা ও রাতদের সকলকে দাওয়াত দিয়েছে। রাত বাদে সকলেই এসেছে। তবে পাত্রের জায়গায় সাইদুলকে দেখে চমকালো। এই ছেলেকে তো কক্সবাজারে দেখেছিল তারা। নিখিল সবার মুখের এক্সপ্রেশন দেখে ধীরস্থির হয়ে বলল, সাইদুল নীরাকে পছন্দ করে। আর আমি খোঁজ খবর নিয়েছি। রিসোর্টের মালিক, তার উপর বিজনেস করে। পরিবারে এক বাবা ছাড়া আর কেউ নেই। আরাধ্য সব শুনে বলল, তাই বলে মামা এত তাড়াতাড়ি নীরার বিয়ে দিবে? এত তাড়াতাড়ি কোথায়? এখন কাবিন করে রাখবে। নীরার পড়াশোনা শেষ হলে তারপর নিয়ে যাবে। আরু জিজ্ঞেস করল, নীরা রাজি আছে? বলল তো রাজি আছে। আরু চলে আসলো নীরার রুমে। নীরা তখন আয়নার সামনে বসা। পরনে তার পিঙ্ক কালারের শাড়ি। আরু গিয়ে পাশে দাঁড়ালো। মুখে কোনো হাসি নেই নীরার। আরু কাঁধে হাত রেখে বলল, তুমি রাজি বিয়েতে? নীরা স্মিত হাসল। জি আপু। মন থেকে? হুমম। আলহামদুলিল্লাহ। চলো যাওয়া যাক তাহলে। আরু নীরাকে নিয়ে চলে গেল। বসার ঘরে সাইদুল আর তার বাবা বসে আছে। সাইদুলের বাবা শফিক কথা বলছে নিখিলের সাথে। ছেলের পছন্দের কথা শুনেই চলে এসেছে সে বিয়ে ঠিক করতে। নীরাকে তাদের বেশ পছন্দ হয়েছে। হাতে আংটি পরিয়ে তারিখ ঠিক করল কাবিনের। সাইদুল মুগ্ধ হয়ে দেখল নীরাকে। আংটি পরানোর শেষও তাদের দুজনকে আলাদা কথা বলতে বলার জন্য পাঠানো হলো। ছাদে পাশাপাশি দাঁড়িয়ে আছে নীরা সাইদুল। কারো মুখে কথা নেই। সাইদুল নিজ থেকেই এই নীরবতা ভেঙে বলল, আজ আপনাকে চমৎকার লাগছে মিস নীরা। নীরা জবাব দিল, ধন্যবাদ। মন থেকে রাজি হয়েছেন তো? জি। ভেবে বলছেন তো? এখনো সময় আছে ভেবে বলুন, সারা জীবনের ব্যাপার। ভেবেই রাজি হয়েছি। আচ্ছা বেশ, তাহলে বিয়েটা আপনার মেডিকেল পড়া শেষ হলেই করছি। হুমম। চলুন তাহলে যাওয়া যাক। আগামী 1 সপ্তাহ পর কাবিনের তারিখ ঠিক করা হলো। বিকেল গড়াতেই আরুরা চলে আসলো নিজেদের বাসায়। আরাধ্য আসেনি, সেও বাড়ি থেকে সোজা হসপিটালে চলে গেছে। রাত 10টার দিকে খবর আসলো শ্রেয়ার স্বামী ইন্তেকাল করেছে। এতদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। রাত 9:15তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লোকটার মৃত্যুর খবর শুনে সবাই ইন্নালিল্লাহ পড়লেন। আরুর আজকাল বাড়িতে একাই কাটে শাশুড়ির সাথে। অনার্স শেষ হয়েছে কয়েক মাস আগেই। এখন মাস্টার্সে ভর্তি হবে। আরু ভাবছে মাস্টার্সটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করবে। আজ আরাধ্য ফিরলে তাকে জানাবে। আরাধ্য দুপুরে বাড়ি আসলে আরু জানায়, আরাধ্যর কোনো আপত্তি নেই। এদিকে নীরার আগদেরও সময় হয়ে এসেছে। শপিং করা বাকি অথচ আরাধ্যর হসপিটালে ভীষণ চাপ। আরাধ্য তার ক্রেডিট কার্ড আরুর হাতে দিয়ে বলল মায়ের সাথে গিয়ে শপিং করে নিতে। বিকেলের পর সন্ধ্যা আরু বসুন্ধরা থেকে নিজেদের জন্য শপিং করে নেয়। নীরার আগদের সব শপিং টপিং সাইদুলদের পক্ষ থেকে পাঠানো হয়েছে। বিছানায় রাখা সব। নীরা নির্নিমেষ চোখে তাকিয়ে দেখল তা। জীবন কি অদ্ভুত তাই না? যারে চাওয়া হলো তাকে পাওয়া হলো না। আর যাকে চাইল না সে জীবনে নিজ থেকে বিনা আমন্ত্রণে চলে আসলো। নীরা লাল শাড়িটা পরে রেডি হয়ে নিল। আয়নায় শেষবার নিজেকে দেখে নিল। সুন্দর লাগছে তাকে সাধারণ সাজে। আরু পার্পল কালারের 3 পিস পরেছে, আরাধ্য পরেছে ব্ল্যাক শার্ট প্যান্ট। কিছুটা অস্বস্তি লাগছে আরুর। খাবার খাওয়ার সময় বেশি খেতে পারেনি। আর বেয়াদব আরাধ্য ঠেসে ঠেসে খাবার দিয়েছিল। ইচ্ছে করছিল সবগুলো খাবার আরাধ্যর মুখে ঠুসে দিতে আরুর। কিন্তু পারেনি। কয়েক লোকমা খেয়েই উঠে এসেছে। সাইদুল আর নীরাকে পাশাপাশি বসিয়ে শুভ কাজটা সেরে ফেলা হলো। নীরার বুক ধুকপুক করছিল। নতুন এক অধ্যায় জীবনে পা রাখল তারা আজ। সবাই দোয়া করল তারা যেন সুখে থাকে। নীরার আগদের 1.5 সপ্তাহ পর থেকেই আরুর শরীরটা আবার খারাপের দিকে চলে গেল। ঠিক মতন খায় না, বমি বমি ভাব, একটুতেই হাঁপিয়ে যায়। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। সন্ধ্যা আরুর এমন অবস্থা দেখে চিন্তায় পড়ে গেল। আবার কালোজাদু করেনি তো শ্রেয়া? সন্ধ্যা আরাধ্যকে খবর জানালো। আরুর অবস্থা ভালো না। আগের মতন হয়ে গেছে। আরাধ্য ভ্রু কুঁচকালো সে কথা শুনে। মাসি আবার সাহস করবে কালোজাদু করার? ভরসা নেই, করতেও পারে।
আরাধ্য চলে আসলো বাসায়। রুমে ঢুকে দেখলো আরু ওয়াশরুম থেকে বের হচ্ছে। আরাধ্য খাটের উপর বসে বলল, কিরে শুনলাম বমি টমি করে বলে উল্টিয়ে ফেলছিস সব। মাসি আবার কালা জাদু টাদু করলো নাকি? আরাধ্যর কথা শুনে আরু অসুস্থ শরীর নিয়ে বিছানায় বসল। হতে পারে। গিয়ে জিজ্ঞেস করুন আপনার মাসিকে, তার কোন পাকা ধানে আমি মহিষ চড়াইছিলাম। তার তো ক্ষেত নাই, পাকা ধান কি করে লাগাবে? সুইমিং পুলে লাগাইছিল হয়েছে এবার। আরাধ্য পাশে বসল। আরুর হাত ধরে বলল, কি সমস্যা তোর বল আমায়। বমি টমি করবি না। চল আবার কবিরাজির কাছে নিয়ে যাই। তার কোনো দরকার নেই। কেন? কালো জাদুর প্রভাব অনেক, সত্যি যদি মাসি করে তখন? করে নি কালো জাদু। তুই এত শিওর কি করে? ওমো নেই। তাহলে একদম বমি টমি করবি না। গ্যাস উঠলে গ্যাসের ঔষধ খা। এভাবে বমি করতে থাকলে লোকজন ভাববে আমি বাপ হতে যাচ্ছি। কেউ তো দেখবে না বউ আমার গ্যাসের জন্য বমি করছে। আরু আরাধ্যর কথাটা শুনেই পাশ থেকে কাঙ্ক্ষিত এক বস্তু আরাধ্যর সামনে মেলে ধরল। আরাধ্য ভ্রু কুঁচকালো। প্রেগন্যান্সির কিট আসলো কই থেকে? এর উপর আবার দুটো লাল দাগও দেখাচ্ছে। কিন্তু কিভাবে কি হলো? সে তো যথেষ্ট সতর্ক অবলম্বন করেছিল। কিভাবে হলো এটা? আপনি ছাড়া আর কে জানবে কিভাবে হলো? আপনিই তো করেছেন। বিশ্বাস হচ্ছে না বইন, আমি বাপ হচ্ছি। হাউ ইজ দিস পসিবল? আমি তো সতর্ক ছিলাম। ছিলেন না। তোকেই তো মানুষ করতে পারলাম না, বাচ্চা কি পারবো আমি মানুষ করতে? কি আশ্চর্য, আমাকে মানুষ করতে পারেননি মানে? আমি কি মানুষ নই? গরু ছাগল আমি? না, সেটা মিন করিনি। আমি স্পষ্ট দেখলাম এটাই মিন করেছেন আপনি। আচ্ছা রাগ করিস না। কাউকে বলেছি সেটা? না। আমি এখন মুখ দেখাবো কি করে লোকজনের সামনে? ও আট। মুখ দেখাবেন কি করে মানে? লোকজন ভাববে আমাদের হয়ে গেছে। আরু পাশ থেকে বালিশ নিয়ে আরুর মুখে ছুঁড়ে দিয়ে বলল, আপনাকে আমি ছাদ থেকে ফেলে দিব বলে রাখলাম ফাজলামো করলে। আপনি খুশি হননি? আরাধ্য উঠে দাঁড়ালো। খুশি হইনি মানে? এই দেখ খুশির ঠেলায় আমার কান্না পাচ্ছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আম্মা আম্মা তুমি দাদি হতে যাচ্ছ শুনছো? মিষ্টি আনতে বলো বাবাকে, আমি বাবা হতে যাচ্ছি। ছেলের আওয়াজ শুনে সন্ধ্যা চলে আসলো। কি বলছিলি? ঠিকমতো শুনতে পাইনি। আরাধ্য মাকে এক হাত দিয়ে জড়িয়ে বলল, তুমি দাদি হচ্ছ, বাবা দাদা হচ্ছে। সন্ধ্যা ভ্রু কুঁচকালো। সত্যি? আরু উপর নিচ মাথা নাড়ালো। সন্ধ্যা আরুর গালে কপালে চুমু খেলো। এই সুখবরটা সবাইকে জানাতে হবে। সেদিনের সেই সন্ধ্যা এখন দাদিও হতে যাচ্ছে। বিকেলে রাত মিষ্টি ফলমূল নিয়ে আসলো ভাইয়ের বাড়ি। খবরটা শোনার পর থেকে আরুকে যেই দেখছে সেই আদর করে যাচ্ছে। কণার তো বিশ্বাসই হচ্ছে না সেই ছোট্ট আরু আজমা হতে যাচ্ছে। কণা তো বলেই বসেছে মেয়েকে তার কাছে রাখবে কটা মাস। সে কথা শুনে তো আরাধ্যর চোখ মুখ শক্ত হয়ে এসেছিল। তার বউ আর উনি নিয়ে যাবে তার বাড়ি। বউ ছাড়া ঘুম হয় পুরুষ মানুষের? বউ নিয়ে যাবেন? নো সমস্যা, তবে রাত হলে দিয়ে যাবেন মেয়েকে। আপনার মেয়েকে ছাড়া আমার ঘুম হয় না। পরে দেখা যাবে প্রতিটি রাত আমার নির্ঘুমে ছটফট করতে করতে কাটছে। আরও পারছে না আরাধ্যর ঠোঁটটা সেলাই করে দিতে। আয়ুষ তো বোনের বাচ্চা হবে বলে সেই খুশি। নাম ঠিক করাও শেষ। মেয়ে হলে রাখবে রুষা, ছেলে হলে রাখবে রুশ। আয়ুষের এমন অদ্ভুত নাম শুনে আরাধ্য আয়ুষের মাথায় চাটি মেরে বলে, বাচ্চা আমার, নামও রাখবো আমি। তোর যখন বাচ্চা হবে তখন তুই তোর নামের সাথে নাম মিলিয়ে রুশ রাশিয়া যা পারিস রাখিস, নো প্রবলেম। আমার একটা বউ নেই, সেই না হওয়া বউয়ের বাচ্চা হচ্ছে না বলে এভাবে বলছো? এই দিন দিন না ব্রো। আমারও একদিন বউ বাচ্চা সব হবে, দেখে নিও। ইনশাআল্লাহ। সন্ধ্যার পর কণা মেয়েকে কয়েকটা দিনের জন্য রাখতে চাইল। আরাধ্য জিজ্ঞেস করল, কতদিনের জন্য চাচি? 4-5 দিন। আরাধ্য বসা থেকে উঠে চলে গেল। কণা চুপসে গেল। রেগে টেগে গেল নাকি আরাধ্য? মিনিট 5 পর আরাধ্য আসলো। হাতে তার ল্যাগেজ। আরু সেটা দেখে বলল, ল্যাগেজ এনেছেন কেন? একেবারে দিয়ে দিচ্ছেন নাকি আমায়? আরাধ্য ল্যাগেজটা গাড়িতে রেখে ভেতরে এসে বলল, চলুন চাচা চাচি, যাওয়া যাক। সন্ধ্যা জিজ্ঞেস করল, যাওয়া যাক মানে?
আরু যতদিন ও বাড়িতে থাকবে আমিও ততদিন ও বাড়িতেই থাকব। চাচি কোনো সমস্যা আছে এতে? না না, সমস্যা কেন থাকতে যাবে? তাহলে চলুন। আয়ুষ আরাধ্যর এমন কার্যকলাপ দেখে ভ্রু কুঁচকে বলল, মরে যাই তোমার নাটক দেখে ব্রো। আপুকে কি অযত্নে রাখতাম নাকি যে আপুর লেজ ধরে যাচ্ছ? আরাধ্য চাটি মারল। তোর সমস্যা কি? তোর জেলাস হয় নাকি? জেলাস হলে বিয়ে করে ফেল যা। তো দাও, বিয়ে না করেছে কে? আমি করেছি কি না? হালা লুইচ্ছা শালা, এই বয়সে বিয়ে করতে চাস? শাট আপ তুমি লুচু, অ্যাম অ্যা গুড বয়। তোমার ছেলে মেয়ে হলে না আমার ছেলে মেয়েকে দিয়ে ছ্যাঁকা খাওয়াবো। বলবো এই বাচ্চা যা ব্রো, এর বাচ্চাকে ছ্যাঁকা দিয়ে আয়। তোর এই আশায় এক বালতি জল ঢেলে দিলাম যা। এই আরু চল তো। আরাধ্য চলে গেল আরুকে নিয়ে। সারা রাস্তা স্লো গতিতে গাড়ি চালিয়ে এসেছে আরাধ্য। কোনাদের বাড়িতে এসে আরাধ্য আরুকে নিয়ে আরুর রুমে আসে। আয়ুষ এবার বিপাকে পড়ল। বোনের রুমটা তো সে নিজে নিয়ে নিয়েছিল, এখন আবার তার সেই রুমে ঘুমাতে হবে। আজকেও কি আয়ুষ বলবে ব্রো এর সাথে ঘুমাবে? না বাবা, আজ বললে তার ব্রো তাকে বেলকনি থেকে নিচে ফেলে দিবে। আরাধ্য আরুকেও জিজ্ঞেস করল, কিছু খাবি? না। তাহলে ঘুমিয়ে পড়। না। তাহলে কি করতে চাস? রাত জাগবো আজ। আরাধ্যর চোখ জ্বলে উঠল খুশিতে। বিছানায় লাফিয়ে এসে আরুর দিকে ঝুঁকে বলল, আই হ্যাভ নো সমস্যা। সারা রাত জাগতে পারবো। আরু আরাধ্যকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, সব সময় খালি নেগেটিভ চিন্তা ভাবনা আপনার। আমি চাঁদ দেখব, আকাশ দেখব আজ। ওসব না দেখে আমাকে দেখ সারা রাত। ট্রাস্ট মি, বেশি এনজয় হবে। আরু বালিশ ছুঁড়ে দিল। বসা থেকে দাঁড়িয়ে বলল, আপনি দেখুন আপনার নিজেকে। আমি ছাদে চললাম। আরাধ্য আরুর হাত টেনে ধরল। আরু কিছু বোঝার আগেই আরুকে পাজা কোলে নিল। আরু চোখ মুখ খিচে ধরে বলল, একদম না বলে রাখলাম। নামান আমাকে। ভালো হবে না বলে রাখছি। আরাধ্য আরুকে নিয়ে ছাদে আসলো। দোলনায় বসে বউকে সেভাবেই ধরে কোলে বসালো। তারপর গলায় ঠোঁট ছুঁয়ে বলল, দেখ আকাশ, চাঁদ, আর শহর। আরু চোখ মেলে তাকালো। চাঁদটা অর্ধেক হয়ে উঠেছে। আরু দেখল তাদের। আর চোখে অনুভব করল আরাধ্য তাকে এক ধ্যানে দেখেই চলছে। সেজন্য বা হাত দিয়ে আরাধ্যর মুখ ঢেকে দিয়ে বলল, এদিকে কি দেখছেন? চাঁদ দেখুন। আরাধ্য আরুর হাত সরিয়ে দিয়ে বলল, চাঁদই তো দেখছি। চাঁদ আমার পানে না, আকাশ পানে। আমার ব্যক্তিগত চাঁদ তোর মাঝেই আছে। আমার ব্যক্তিগত চাঁদ তুই। তাই পৃথিবীর চাঁদ দেখে আমি কি করব? গল্পতর প্রেমে উন্মাদামি। পর্ব ৩২। লেখিকা রায়হা জুবের রিপ্টি। প্রেগন্যান্সির ৬ মাস হলো আরুর। আরাধ্য তো যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালের কাজকর্ম শেষ করে তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করে বাসায়। নাইট শিফট খুব কম করে। একমাত্র ইমার্জেন্সি হলে, অন্য ডক্টর না থাকলে তখন আরাধ্য চলে যায়। আজও একটা ইমার্জেন্সি থাকায় আরাধ্য এখনো বাড়ি ফিরেনি। দেয়াল ঘড়িতে টিকটিক শব্দ তুলে সময় দাঁড়িয়েছে একটার ঘরে। অথচ আরুর চোখে বিন্দুমাত্র ঘুম নেই। ঘুম আসছে না। প্রেগন্যান্সিটা বেশ প্যারা দেয় আরুকে। ঠিক মতন খেতে পারে না, ঘুমাতে পারে না, বেশিক্ষণ শুয়ে থাকতে পারে না, হাঁটতে পারে না, বসে থাকতে পারে না। সব কিছুতেই হাঁপিয়ে যায়। পেট খানিকটা উঁচু হয়েছে, সেলোয়ার কামিজ রেখে এখন মেক্সি পরে আরু। শুয়ে থেকে পিঠ লেগে আশায় উঠে বসল। পাশের টেবিল থেকে ল্যাম্পটা জ্বালাতেই নরম আলোয় রুমটা ঝলমল করে উঠল। শান্ত অথচ বিষণ্ণ আলোয় তার মুখটা যেন একটু বেশিই ফ্যাকাশে লাগলো আয়নায়। মেক্সির হাতা গুটিয়ে পেটের ওপর হাত রাখে আরু। ওর ভেতরে যে ছোট্ট একটা প্রাণ নড়াচড়া করছে, সেই অনুভূতি অদ্ভুত এক শিহরণ জাগায় বুকে। কিন্তু এই অস্থির রাতে, আরাধ্যর অনুপস্থিতিতে, একটুখানি ভয়, একটুখানি কান্না, আর অনেকখানি অভাব বোধ হচ্ছে আরুর। সামনে রাখা ওয়াটার বোতলটা নিয়ে ঢকঢক করে কয়েক চুমুক দিল। তারপর ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল। পর্দা সরিয়ে বাইরের আধার দেখে হঠাৎ কেমন যেন মনে হলো আরাধ্যর ছায়া দেখা যাচ্ছে নিচের গেটের পাশে। আরু ভালো করে তাকিয়ে দেখল না ভ্রম ছিল তার এটা। আরু দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। ঠিক তখনই ফোনটা টুন করে বেজে ওঠে। আসতে আর সামান্য একটু দেরি হবে। পেশেন্ট স্ট্যাবল না। জানি ঘুমোসনি। ঘুমিয়ে পড় লক্ষ্মীটি।
আরও মেসেজটা পড়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে। চোখ দুটো অশ্রুভেজা হলেও ঠোঁটে একটুখানি হাসি এসে বসে। ভালোবাসার মানুষটা রাত জেগে প্রাণপণ যুদ্ধ করছে কারো জীবনের জন্য। সেই ভালোবাসা কি আর অভাব বোধে ভরে থাকে? বিছানায় ফিরে এসে ধীরে ধীরে পেটের ওপর হাত রেখে ফিসফিস করে বলে, আমার জানবাচ্চাটা বাবা চলে আসবে। আমাদের এখন ঘুমানো উচিত। চোখ বন্ধ করতেই বুকের ভেতরটা আলতো করে স্পন্দিত হয়। কোলের ভেতর জীবন, চোখের কোণে আশ্রয়, আর বুকের গভীরে শুধু অপেক্ষা। ঘুম আসে না, তবু চোখ বন্ধ করে শুয়ে থাকে আরু। মাথার নিচে বালিশ, পাশে রাখা আরাধ্যর চাদরটা টেনে নেয় নিজের বুকে। সেই পরিচিত ঘ্রাণে খানিকটা প্রশান্তি নামে হৃদয়ের গভীরে। বাইরে কোথাও কুকুরের ডাক, হালকা ঠান্ডা বাতাসে জানালার পর্দা দুলে ওঠে। মুহূর্তের জন্য যেন মনে হলো আরুর, আরাধ্য দরজা ঠেলে ঢুকল। না, ও আসেনি। তবু এই অপেক্ষারও এক নিজস্ব সৌন্দর্য আছে। আচমকা পেটের ভেতর এক টুকরো নড়াচড়া অনুভব করল আরু। চোখ বড় হয়ে গেল তার। হাত দিয়ে আলতোভাবে স্পর্শ করে পেটটাকে। আবার নড়ল। এই প্রথমবার এত স্পষ্ট করে টের পেল আরে। আনন্দ আর বিস্ময় চোখে জল এসে যায় তার। সেই মুহূর্তটায় আরাধ্য থাকলে কতই না ভালো হতো। ঠিক তখনই গেটের বাইরে গাড়ির শব্দ। এক মুহূর্ত থেমে যায় পুরো পৃথিবী। আরু দম বন্ধ করে শোনে গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ। দরজায় খুলে আরাধ্য প্রবেশ করে রুমে। আরুকে বিছানায় বসে থাকতে দেখে শান্ত গলায় আরু বলে ডেকে উঠল। আওয়াজটা এতটা শান্ত, এতটা আপন, এতটা আশ্বাসবাহী যে আরু ছুটে যেতে। আরাধ্য সাদা এপ্রন আর স্টেথোস্কোপটা টেবিলে রেখে ক্লান্ত শরীর নিয়ে এগিয়ে আসলো আরুর কাছে। বিছানায় না বসে ক্লান্ত ভঙ্গিতে ফ্লোরে বসে জিজ্ঞেস করল, ঘুমাতে বলেছিলাম তো? আরু আরাধ্যর এলোমেলো চুলে হাত বুলিয়ে বলল, ঘুম আসছিল না তো। না আসলে ঘুমাবো কি করে? আরাধ্য এগিয়ে আরুর কপালে একটা আলতো চুমু দিয়ে বলে, ডিস্টার্ব করছে আমার মাটা? আরু হাসে পেটের দিকে তাকিয়ে বলে, হুমম পেটে আসার পর থেকে তো ডিস্টার্বই করে চলছে। আরাধ্য নিচু হয়ে পেটের ওপর কান রাখে। এক টুকরো মুহূর্তে যেন সবকিছু থেমে যায়। সারাদিনের ক্লান্তি এখানে এসে বিলীন হয়ে যায়। আম্মুকে কষ্ট দেয় না মা? তুমি না গুড গার্ল? আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার নিয়ে আসছি। আরাধ্য বাধা দেয়। বসা থেকে উঠে বলে, তোর কিছু করতে হবে না। আমি ফ্রেশ হয়ে নিয়ে আসব। খেয়েছিস তুই রাতে? আরু জবাব দিল না। আরাধ্য বেশ বুঝল মেয়েটা অপেক্ষা করেছিল। তার মানে মেডিসিনও খাওয়া হয়নি, তাই তো? আমাকে জ্বালিয়ে মারবি দেখছি তুই আরু। আরাধ্য চটজলদি কোনো রকমে ফ্রেশ হয়ে নিচে গিয়ে প্লেটে খাবার বেড়ে আনে। আরুকে আগে খাইয়ে দিয়ে তারপর নিজে খেয়ে আরুকে মেডিসিন খাইয়ে দেয়। আরুকে শুইয়ে চাদর টেনে দিতে গেলে পাশে নিজের শীতের চাদরটা দেখে টপ্ত শ্বাস ফেলে। চাদরটা আলমারিতে রেখে বলল, আমি যদি পারতাম তাহলে তোকে আমার বুক কেটে সেই বুকের ভেতর ভরে হসপিটালে নিয়ে যেতাম। সারাদিন আমার উষ্ণতার ছোঁয়া পেতিস। তাই করুন না। না করেছে কে? আমার জন্য তো ভালোই হয়। হ্যাঁ, সেটাই করতে হবে। এ ছাড়া আর কোনো উপায় দেখছি না। বিয়ে করবে না বলা মেয়েটা আজকাল একটু বেশিই মাতলামো করে বিয়ে করতে না চাওয়া স্বামীকে নিয়ে। সেটাই কি হওয়ার নয়? আরাধ্য শুতে শুতে আরুকে টেনে বুকের মাঝে এনে চেপে ধরে বলল, নে এখন ঘুমা, ঘুম আসবে এখন। আরু মুচকি হাসল। আরাধ্যকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পরই আরু ঘুমে তলিয়ে গেল। আরাধ্যর ঘুম আসলো না। আরুর প্রেগন্যান্সির পর থেকেই আরাধ্যর চোখে ঘুম কমই আসে। অজানা কারণে বুক সবসময় কাঁপে। মনে হয় সামনে কোনো বড় বিপদ অপেক্ষা করছে তাদের জন্য। কিন্তু কিসের সেই বিপদ? রাতটা আরাধ্য নির্ঘুমেই কাটালো। সকাল হতেই বিছানা ছেড়ে উঠে বাগানে যায় টাটকা ফল ছিঁড়তে গাছ থেকে। বাগানে আরাধ্য ফলের গাছের চারা কিনে এনে লাগিয়েছিল ফল সমেত, কমলা, পেঁপে, আম, লিচু। এই গাছগুলো থেকে ফল ছিঁড়ে ধুয়ে ছুলে সাথে এক গ্লাস দুধ নিয়ে রুমে নিয়ে আসে প্লেটে ফল সাজিয়ে। টেবিলের উপর প্লেট রেখে আরুকে ডেকে তুলে। আরু আড়মোড়া ভেঙে উঠে বসে। আরাধ্য ধরে নিয়ে ওয়াশরুমে যায়। আরুকে ভেতর থেকে দরজা লাগাতে মানা করেছে আরাধ্য ওয়াশরুমে যাওয়ার পর। কারণ যদি স্লিপ কেটে পড়ে টরে যায় তখন উদ্ধার করবে কি করে। জাস্ট দরজাটা চাপিয়ে আরু ফ্রেশ হয়ে আসলো।
আরাধ্য দরজার বাহিরেই দাঁড়িয়েছিল। আরুর হতেই আরুকে ধরে নিয়ে আসলো। রোজ সকালে এসব খেতে আরুর একটুও ভালো লাগে না। কিন্তু আরাধ্য তো আরাধ্যই। কোনো কথা শুনে না। তার কথা তার মেয়ে যেন সুস্থতার সহিত পৃথিবীতে আসে। এখনো আলট্রা করে নি আরু। কিন্তু আরাধ্য শুধু মেয়ে মেয়ে করে। আরাধ্য আরুকে খাইয়ে দিয়ে নিজেও তৈরি হতে লাগলো হসপিটালের জন্য। আরু বিছানায় বসে পা দুলাতে দুলাতে আরাধ্যর দিকে গভীর দৃষ্টি তাক করল। বেডায় দিনকে দিন আরো সুন্দর হতে যাচ্ছে। আর আরু মহিলা হয়ে যাচ্ছে। মন খারাপ হয়ে গেল। আরাধ্য আয়নার দিকে তাকিয়ে দেখল আরুর মন খারাপ দেখে জিজ্ঞেস করল, কি হলো তোর আবার? কিছু না। আরাধ্য আর ঘাটল না। এপ্রনটা হাতে নিয়ে চলে যেতে নিলে আরু পেছনে থেকে ডেকে বলে, আরাধ্য শুনুন। আরাধ্য দাঁড়িয়ে গিয়ে বলল, বল শুনছি। আমাকে কতটা ভালোবাসেন? কপালে দুভাঁজ পড়ল আরাধ্যর। হঠাৎ এই প্রশ্ন যে, মুড সুইং হয়েছে সেজন্য এমন প্রশ্ন। বলুন না। কি বলবো? কতটা ভালোবাসেন আমায়? আরাধ্য এগিয়ে এসে বলল, আমার ভালোবাসার পরিমাপ জানতে চাস? হুমম এখন বলুন না। বাসি না ভালো? জানতাম এটাই বলবেন। পুরান হয়ে গেছি। তো এখন নতুন কাউকে পাইছেন? হুমম। আবার হুমম বলছেন। আপনি ভীষণ অসভ্য। আরাধ্য অবাক হওয়ার ভান করে বলল, আজ জানলি? অনেক আগেই জেনেছি। এখন বলুন না, কতটা ভালোবাসেন? আরাধ্য টেনে আনলো আরুকে। উঁচু পেটের উপর হাত রেখো বলল, পেটে একটা আসার পরও জিজ্ঞেস করছিস কতটা ভালোবাসি? ভালো না বাসলে পেটে এটা আসতো? আরু বোকা চাহনি নিয়ে বলল, ভালো না বাসলে কি পেটে এটা আসে না নাকি? আসে তো। তাহলে? তাহলে তোর মাথা নিচে চল, মায়ের সাথে থাক। আরাধ্য আরুকে নিয়ে নিচে আসলো। সোফায় বসে ছিল আয়ুষ সন্ধ্যা। আরাধ্য আয়ুষকে দেখে এগিয়ে এসে গাল টেনে জিজ্ঞেস করল, কিরে নটাঙ্কিবাজ, কি খবর তোর? স্কুলে না গিয়ে এখানে যে? আয়ুষ গাল থেকে আরাধ্যর হাত সরিয়ে দিয়ে বলল, ডোন্ট টাচ মাই গাল ব্রো। কেন, গালে কি সোনা বাধাই করে এসেছিস নাকি যে ধরলে খুলে পড়ে যাবে? ডায়মন্ড বাঁধিয়ে নিয়ে এসেছি। ইউর কোনো সমস্যা? নো সমস্যা আমার। আমি আমার বোন আর আমার ভাইগনাকে দেখতে এসেছি। আরাধ্য আয়ুষের কান টেনে বলল, শ্বশুরের বেটা শালা ভাইগনা বলিস কেন? বল ভাগ্নি। আমার মেয়ে হবে। তুমি বললেই হলো নাকি? থামবি তোরা। একটা হলেই হলো। আর আরাধ্য হসপিটালে যা দেরি হয়ে যাচ্ছে না? ব্রো আমিও যাব তোমার সাথে। কথাটা বলে ব্যাগ থেকে আইসক্রিম বের করে আরুর হাতে দিয়ে বলল, আপু তোর জন্য নিয়ে এসেছি। আসার পথে বাবা কিনে দিয়েছিল আমায়। খাইনি। আরু আরাধ্যর দিকে তাকালো। আইসক্রিম দেখিয়ে বলল, এটাকে বলে ভালোবাসা। আয়ুষ তোর জন্য দোয়া করে দিলাম, সবচেয়ে সুন্দর বউ যেন তোর হয়। আয়ুষ লজ্জা পাওয়া ভান করে বলল, হ্যাঁ সেটা তো তোর ননদ। আরাধ্য আয়ুষের হাত টেনে বাহিরে নিয়ে আসলো, আর একটু থাকলেই আবার শুরু হয়ে যেত প্রেমের মহাকাব্য। এভাবে কেন টেনে আনলে? তাহলে কি তোর মতন মোটুকে কোলে করে নিয়ে আসতাম? একদম মোটু বলবে না আমায়। গাড়িতে ওঠ, তা না হলে কিন্তু তোকে রেখেই চলে যাব। উঠছি তো। আয়ুষ উঠে বসল। আরাধ্য আয়ুষকে স্কুলে পৌঁছে নিজেও হসপিটালে চলে গেল। বিকেলের দিকে শরীফা আর কুনাল আসে আরুকে দেখতে। বসার ঘরে তারা তিনজন গল্প করে। কুনাল সন্ধ্যাকে জিজ্ঞেস করে আরশি কোথায় আছে। আরশি রুমে আছে জেনে রুমে চলে আসে। আরশি টেবিলে বা ড্রয়িং করছিল। কুনাল এসে পাশে দাঁড়িয়ে বলল, হাই প্রিটি গার্ল। আরশি এবার তাকালো। কিছু বলল না। কুনাল ফের জিজ্ঞেস করল, কেমন আছো? আরশি ছোট্ট করে জবাব দিল, ভালো। আচ্ছা আয়ুষকে কি তুমি পছন্দ করো? না মানে ও তো একটু পাগলাটে টাইপের। আরশি চুপচাপ ড্রয়িং করতে করতে জবাব দিব, দ্যাটস নান অফ ইউ বিজনেস। কুনাল কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর ফের বলল, আচ্ছা তোমার কোথায় কোথায় ঘুরতে পছন্দ? কোথাও না। ইউ ক্যান লিভ মাই রুম প্লিজ। আমি ডিস্টার্ব ফিল করছি। কুনাল কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। সন্ধ্যার পর আরশি নিজ থেকে বলল সে চাচার বাসায় যেতে চায়। আশার পৌঁছে দিয়ে আসলো। আয়ুষ তো অবাকের চরম পর্যায়ে। তার চোখকে বিশ্বাস হচ্ছে না। হাতে চিমটি কেটে পরখ করে নিল।
আরশি কি না আজ এখানে থাকবে? ও মাই গড, আয়ুষের তো খুশিতে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। আয়ুষ আরশির পাশে বসে খুশির সহিত বলল, আই ক্যান্ট বিলিভ আরশি, ইউ কাম টু মাই হাউস। ও মাই গড, কে আই ড্রিম নেহি তো? পাশ থেকে কণা আয়ুষের মাথায় চাটি মেরে বলল, গাধা, ভুলভাল ইংরেজির সাথে আবার হিন্দি মেরে দিচ্ছিস। ভালো হবি না? উফ মা, আমার এই ইংরেজিই ভালো। শুদ্ধভাবে বলতে গেলে ওয়ার্ড খুঁজতে হয়, সেন্টেন্স মিলাতে হয়, আমি কি বাহিরে নাকি যে শুদ্ধ ইংরেজি বলতে হবে? কণা রান্না ঘরে গেল তরকারি নামাতে। আয়ুষ ভ্রু কুঁচকে আরশিকে জিজ্ঞেস করল, আচ্ছা, তুমি হঠাৎ আমাদের বাসায় আজ আসলে কেন? হোয়াট ইউর ইন্টেনশন? বাবাকে ফোন করে আসতে বলো। আমি চলে যাব। এই না না, আমি জাস্ট জোক মেরেছি। ইউ স্টে মাই হাউস প্লিজ। ওকে। রাতে ডিনার সেরে প্রায় মধ্য রাত অবধি তারা গল্প করল কণার রুমে। তারপর আরশিকে নিজেদের সাথে নিয়ে ঘুমালো কণা। বেচারা আয়ুষ জাগা পেল না। তাকে তার বোনের রুমে গিয়ে ঘুমাতে হলো। গল্পতর প্রেমে উন্মাদামি, পর্ব 33। লেখিকা রায়হা জুবের রিপ্টি। পরন্ত এক বিকেলে আরু তার 8 মাসের উঁচু পেট নিয়ে মাঠে হাঁটতে এসেছে আরাধ্যর সাথে। আরাধ্যর আজ ডিউটি নেই হসপিটালে। সেজন্য আরাধ্য ভাবল আরুকে নিয়ে বাহিরে একটু হেঁটে আসা যাক। তাছাড়া সারাদিন মেয়েটা রুমের ভেতরই বন্দি হয়ে থাকে। মাঠে এসেও বিপদে পড়ল আরাধ্য আরুকে নিয়ে। মাঠের এক প্রান্তে আইসক্রিমের ভ্যান দেখে বায়না করছে সে আইসক্রিম খাবে। আরাধ্য কড়া গলায় মানা করে দিয়েছে। কিন্তু আরু মানতে নারাজ। সে খাবেই। আরাধ্যর হাত ঝাঁকিয়ে বায়না করে ছোট বাচ্চাদের মতন করে বলছে, দেন না একটা আইসক্রিম কিনে। একটাই তো চেয়েছি। আচ্ছা যান, অর্ধেক খাবো। তবুও কিনে দেন না। আরাধ্য হাত ছাড়িয়ে নিয়ে বুকে হাত গুজে বলল, না দিব না। ঠান্ডা লাগবে। আহা, একটা আইসক্রিম খেলে কোনো ঠান্ডা লাগবে না আমার। আরাধ্য দু হাত বুক থেকে নামিয়ে এইবার কোমরে দিয়ে বলল, তোর ঠান্ডা লাগার কথা কে বলছে? তুই খেলে আমার বাচ্চার ঠান্ডা লাগবে। আমার বাচ্চা নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না। আরুর রাগ হলো। তর্জনী তুলে রেগে বলল, এই বাচ্চা কার পেটে? আপনার নাকি আমার? আমার পেটে বাচ্চা। ওর ভালোমন্দ আপনি বেশি বুঝবেন আমার থেকে? কখনোই না। ওর মা হয়ে আমি বলছি ও আইসক্রিম খেতে চাইছে। আপনি দিচ্ছেন না দেখে আমার নাড়িভুড়ি খামচিয়ে ধরছে, তাড়াতাড়ি দিন তো কিনে। তুই মা হলে আমি ওর বাপ। তার উপর একজন ডক্টর। তোর থেকে বেশি নলেজ আমার। তাই নো আইসক্রিম। বাচ্চা ডেলিভারি করে পৃথিবীতে ল্যান্ড করবে, তারপর আইসক্রিম কিনে দিব বক্স ধরে। আশ্চর্য, যদি মরে যাই বাচ্চা ল্যান্ড করাতে গিয়ে তখন? আরাধ্য আরুর ঘাড় ধরে আইসক্রিমের ভ্যানের কাছে নিয়ে যেতে যেতে বলল, তোর কবরের সামনে রেখে আসবো আইসক্রিম। শুয়ে শুয়ে খাবি তখন হারামি। এই মামা একটা কোন দেন তো। দোকানদার কোন আইসক্রিম দিলে আরাধ্য সেটা আরুর হাতে দিয়ে টাকা পে করে। আরু আইসক্রিম হাতে পেয়েই খাওয়া শুরু করে দেয়। আহা, কি টেস্ট আইসক্রিমের। সেই টেস্ট, তাই না? হ্যাঁ, সেই টেস্ট। এর থেকে ফলমূল খেতি গাধা, কাজে আসতো। সকাল বিকেল খাই তো ফলমূল। হয়েছে কত খাস জানি তো। চল বেঞ্চে গিয়ে বসবি। আরাধ্য আরুর হাত ধরে বসল বেঞ্চে। মাঠে ছোট ছোট বাচ্চাগুলো খেলছে। আরু খেতে খেতে সেই বাচ্চাদের লাফালাফি দেখে হাসতে লাগল। আরাধ্যর কাঁধে মাথা ঠেকিয়ে বলল, আমাদের বাবুটা বড় হলে সেও এভাবে মাঠে দৌড়াদৌড়ি করে খেলবে। আর আমি আপনি এভাবেই বেঞ্চে বসে মুগ্ধ হয়ে ওর খেলা দেখব। আরাধ্য আরুর মাথায় গাল ঠেকিয়ে বলল, ইনশাআল্লাহ। আরু চোখ বুজে ফেলল। দূর থেকে মাগরিবের আজান ভেসে আসায় আরুকে নিয়ে বাড়ি চলে আসলো। রাত তখন প্রায় 11টা। চারদিক নিস্তব্ধ, কোলাহলহীন। জানালার কাছে কাছে হালকা শিশির জমতে শুরু করেছে। নরম ঠান্ডা হাওয়ার পরশে পুরো বাড়িটার ভেতরটাও কেমন একটা নীরবতা মেখে আছে। রাতের খাবার শেষে আরু ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল। 8 মাসের বিশাল পেট নিয়ে হাঁটা এখন তার কাছে একটা যুদ্ধের মতো। তবুও বারান্দায় না এসে যেন আর থাকা যায় না। চাঁদটা আজ ঠিক মাথার ওপরে। নিঃশব্দে আলো ঢালছে পুরো উঠোন জুড়ে। চারদিক স্নিগ্ধ, আকাশ পরিষ্কার, আর বাতাসে হালকা একটা শীতলতা। বারান্দার এক কোণে রাখা মোটা কুশনের চেয়ারে গা এলিয়ে বসল আরু। মাথা তুলে তাকাতেই চোখে পড়ল একটা পূর্ণ চাঁদ আলো ঝরিয়ে পৃথিবীকে কেমন যেন মায়াবী করে রেখেছে।
হালকা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে, চুলগুলো এলোমেলো করে দিচ্ছে তার মুখে। দুহাত পেটে রেখে ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে। চাঁদের দিকে তাকিয়ে মনের মধ্যে হঠাৎ করেই একরকম আশ্চর্য শান্তি ভর করল। আরাধ্য দরজার গায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আরুকে দেখছিল। চোখে মুখে এমন এক প্রশান্তি যেন পৃথিবীর সব হাহাকার মুছে গেছে। সে সামনে এগিয়ে এসে পেছনে থেকে বলে উঠল, আরু, ঠান্ডা লেগে যাবে। চল রুমে যাই। আরু চুপচাপ মাথা ঘুরিয়ে তাকালো। চাঁদ দেখছি তো। দেখুন না কত সুন্দর করে জ্বলছে। তুই চাঁদের থেকেও সুন্দর রে মনা। এখন আর পৃথিবীর চাঁদ দেখার সময় নেই। আরাধ্য আরুর হাত ধরে তুলে ঘরে নিয়ে আসলো। বিছানায় শুইয়ে দিয়ে বলল, চুপচাপ ঘুমিয়ে পড়বি আরু। কোনো কথা বলবি না। আরু বাধ্য মেয়ের মতন দ্রুত ঘুমিয়ে পড়ল। শরীরের ক্লান্তি তাকে কাবু করে ফেলেছে যে। আরাধ্য কিছুক্ষণ বই পড়ল, তারপর লাইট নিভিয়ে পাশে শুয়ে আরুর কপালে চুমু দিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎই আরাধ্যর ঘুম ভাঙল আরুর চিৎকারে। আরু চিৎকার করে বলছে, আহ, মরে গেলাম। আরাধ্য ঘুমচোখে চমকে উঠে বসল। অস্থির গলায় আরুর গালে হাত রেখে জিজ্ঞেস করল, কোথায় ব্যথা করছে? আরু চোখে পানি চলে আসলো ব্যথার কারণে। কোনো রকমে বলল, ন, নিচে ব্যথা করছে, ইন্টেন্স লাগছে। শ্বাস নিতে পারছি না ঠিক মতো। আরাধ্য এক সেকেন্ড দেরি করল না। চট করে উঠে জামা গায়ে চাপিয়ে আরুর ওড়না আরুর গলায় পেঁচিয়ে দিল। হসপিটাল যেতে হবে। সময় নষ্ট করা যাবে না। আরুকে পাজা কোলে নিয়ে রুম থেকে বের হলো। মাকে গলা ছেড়ে ডেকে বলল, মা, আরুর পেইন উঠেছে। সন্ধ্যা আসার ছেলের ডাক পেয়েই বেরিয়ে আসে। আরাধ্য আরুকে গাড়িতে সন্ধ্যার কোলে মাথা দিয়ে শুইয়ে দিয়ে ক্লিনিকের অনডিউটি নার্সকে কল দিয়ে বলে দেয় সব রেডি করে রাখতে। আশার গাড়ি চালায়। মিনিট 20 মধ্যে হাসপাতালে চলে আসে। আরুকে ভেতর নেওয়ার সময় আরু বারবার বলছিল, আরাধ্য ভাই, কিছু হবে না তো আমাদের বাবুর? আরাধ্য আরুর হাত জড়িয়ে ধরে বলেছিল, কিছুই হবে না। আমি আছি তো। তুই আর আমাদের বাবু দুজনেই ভালো থাকবি ইনশাআল্লাহ। আরু কাঁদছে। নিজের শরীর যখন নিজেই বিশ্বাসঘাতকতা শুরু করে, তখন ভয় কিছুতেই পিছু ছাড়ে না। হাসপাতালের আলোতে চুপচাপ বসেছিল আরাধ্য, চোখে ঘুম নেই, কপালে চিন্তার ভাঁজ। কণা রাত আয়ুষ চলে এসেছে। নার্সেরা আরুকে নিয়ে গেছে ওয়ার্ডে। ডাক্তার বলেছে, সময় এগিয়ে এসেছে প্রিলেবার সিম্পটম। আরাধ্যর মন আনচান করছে। তার ভালোবাসার মানুষ আর তাদের অনাগত সন্তান দুজনেই এখন সময়ের এক কঠিন পরীক্ষার মধ্যে। পাশের দেয়ালের ঘড়িটা তখন রাত 3টা বাজাচ্ছে। ভেতর থেকে আরুর আর্তচিৎকার ভেসে আসছে। আরাধ্যর বুকের ভেতরটায় ঝড় বয়ে যাচ্ছে। আরাধ্য মনে মনে আল্লাহকে স্মরণ করছে। মা বাচ্চা দুজনেই যেন সুস্থ থাকে। 3:30টার দিকে নার্স এসে জানালো একটি কন্যা সন্তান হয়েছে। কিন্তু মেয়েটার শ্বাসপ্রশ্বাসে জটিলতা দেখা দিয়েছে। ঠিকমতো শ্বাস নিতে পারছে না সে। তাই দ্রুতই তাকে এনআইসিইউতে স্থানান্তর করা হচ্ছে। আরাধ্যর বুকের ভেতর যেন কিছু একটা ধসে পড়ে। তার ছোট্ট মেয়েটা, যে এখনো চোখ খুলে বাবার মুখ দেখেনি, যার ছোট্ট হাতটা এখনো ওর আঙুল ধরেনি, সে এতটা বিপদে। নিঃশব্দে দাঁড়িয়ে থাকে আরাধ্য। তার সামনে দিয়ে এক ডাক্তার বাচ্চাটাকে সাদা কাপড়ে মুড়িয়ে নিয়ে যাচ্ছে। আরাধ্যর হাত অজান্তেই এগিয়ে আসে। সে দেখতে চায়, ছুঁয়ে দেখতে চায় নিজের রক্তের জোয়ারে আসা মেয়েটাকে। কিন্তু নার্সরা তাকে বাধা দেয়। এখন নয়, স্যার। কিছু সময় অপেক্ষা করুন। ও সুস্থ হলে আপনি দেখতে পারবেন। আরাধ্য কিছু বলতে পারে না। গলার কাছে কেমন একটা দলা পাকানো কষ্ট উঠে আসে। চোখে জল গড়িয়ে পড়ে, কিন্তু সে মুছে না, বরং পেছনে ঘুরে দাঁড়িয়ে পড়ে। আরাধ্য জিজ্ঞেস করে, আরুকে দেখতে পারবো? নার্স অনুমতি দেয়। আরাধ্য ধীর পায়ে কেবিনে আসে। আরু শুয়ে আছে নিস্তেজ হয়ে, হাতে স্যালাইন লাগানো, ঠোঁট ফ্যাকাশে, মুখে ক্লান্তির ছায়া। আরাধ্য গিয়ে ওর পাশে বসে পড়ে। ধীরে ওর হাতটা নিজের মুঠোয় নেয়। চোখে পানি জমে আসে। ভেঙে পড়ে সে। একদিকে চেতনাহীন মা, আর অন্যদিকে একজন শ্বাস নিতে না পারা নবজাতক। এই দুজন এখন তার জীবন। তার দুই অস্তিত্ব। আরাধ্যর সমস্ত ভেতরটা তখন কেঁপে কেঁপে কেবল একটাই দোয়া করছিল, আল্লাহ, আমার মেয়েকে সুস্থ করে দাও। আমি বিনিময়ে আমার সমস্ত কিছু দিয়ে দেব।
কেবিনের নরম আলোয় আরুর হাত ধরে যে কতক্ষণ আরাধ্য বসেছিল জানা নেই। ছোট বাচ্চাটা যখন এনআইসিইউতে ছিল তখন আকস্মিক এপ্রন পরিহিত এক ডক্টর আসে। মুখে তার মাস্ক। নার্স তখন বাচ্চাটাকে দেখছিল। ডক্টর এসে নার্সের পাশে দাঁড়িয়ে বলল, আপনি আসুন, আপনাকে ডাকছে ডক্টর আশার। আশার স্যারের নাম শুনে নার্সটা চলে আসে। করিডোরে এসে আশারকে দেখতে পেয়ে এগিয়ে গিয়ে বলে, স্যার ডাকছিলেন আমায়? আশার ভ্রু কুঁচকে বলল, না তো। ডক্টর যে বলল আপনি আমায় ডাকছিলেন। না, ডাকিনি। নার্সটা ঘুরে পেয়ে এনআইসিইউর দিকে চলে আসে। কেবিনের ভেতর ঢুকে গলা ছেড়ে বলতে লাগে, আশার স্যার তো। এনআইসিইউ ফাঁকা। ডক্টর নেই। ডক্টর আরাধ্যর বাচ্চাটাও নেই বেডে। নার্স দৌড়ে বাহিরে আসলো। ডক্টর শফিউলকে জিজ্ঞেস করল, আরাধ্য স্যারের বাচ্চাকে কি আপনি নিয়েছেন? শফিউল না জানালো। আশার কণা, সন্ধ্যা, রাত কেবিনের বাহিরে বসে আছে। হুট করে হাসপাতালের করিডোর জুড়ে একটা থমথমে নীরবতা। সময় কাটছে না তাদের কারো জন্যই। হঠাৎ ওয়ার্ড বয় দৌড়ে এসে বলল, স্যার, এনআইসিইউ থেকে একজন নবজাতক চুরি হয়ে গেছে। আশেপাশে থাকা নার্সদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রিসেপশনে অ্যালার্ম বাজে, গার্ডদের নির্দেশ দেওয়া হয় দ্রুত গেট লক করতে। আরাধ্যর বুকের ভেতরটা যেন ধসে পড়ে। সে মুহূর্তেই দাঁড়িয়ে পড়ে। কথাটা কানে আসতেই আরাধ্য কেবিন থেকে বেরিয়ে আসে। কি বললেন আপনি? কোন বাচ্চা? ওয়ার্ড বয় চোখ নিচু করে বলল, নতুন জন্মানো একটা কন্যা সন্তান। আরাধ্যর চোখ বড় বড় হয়ে আসে। ঠোঁট শুকিয়ে যায়। সে আর কিছু না শুনেই দৌড় দেয় এনআইসিইউ এর দিকে। সেখানে পৌঁছে দেখে নার্স, ওয়ার্ড বয়, সিকিউরিটি সবাই এলোমেলো। আরাধ্যর মাথায় তখন একটাই চিন্তা, আমার সোনা কোথায়? আমার মেয়েটা কোথায়? ও ঠিক আছে তো? আরাধ্য এখনো বাচ্চাটার মুখ দেখেনি। এনআইসিইউতে থাকা সকল বাচ্চাদের এক এক করে দেখল আরাধ্য। কোনটা তার বাচ্চা? আরাধ্য ডক্টরকে জিজ্ঞেস করল, এখানে থাকা কোনটা আমার মেয়ে ডক্টর? আমি তো চিনতে পারতেছি না। ডক্টর আরাধ্যর কাঁধে হাত রেখে বলল, তোমার মেয়েই মিসিং আরাধ্য। কথাটা কানে আসতেই দুকদম পিছিয়ে যায় আরু। ডক্টরের দিকে তেড়ে এসে বলে, একদম জানে মেরে ফেলবো বলে রাখছি, বাজে কথা বললে। আমার বাচ্চা এনে দিবি এখনই। সব বাচ্চা রয়েছে এখানে, আমার বাচ্চা আর কোথায় যাবে? তাড়াতাড়ি খুঁজে বের কর আমার বাচ্চাটাকে। ওকে আমি দেখিনি, কোলে নেইনি, ছুঁয়ে দেখেনি। আমার বাচ্চাকে আমি না পেলে এই হসপিটাল বন্ধ করে দিব বলে রাখলাম। সন্ধ্যা কণা ছুটে আসে। সন্ধ্যা ছেলেকে ধরে সামলায়। আরাধ্য হাঁপাতে হাঁপাতে দেয়ালে হেলান দেয়। কপালে হাত দিয়ে ফিসফিস করে বলে, আরু জানে না এখনো। বাচ্চার কথা জিজ্ঞেস করলে আমি কি বলবো ওকে? আশার যায় সুপারভাইজারের কাছে। জিজ্ঞেস করে, সিসিটিভি ফুটেজ? তখন একজন নৈশপ্রহরী জানায়, স্যার, কেউ একজন ফেক ডক্টর সেজে ঢুকেছিল। ক্যামেরার ফুটেজ ঘেটে বের হয় একজন পুরুষ ডক্টর সেজে এনআইসিইউতে ঢুকেছিল। তারপর বাচ্চা নিয়ে বের হতে দেখা যাচ্ছে। মুখে মাস্ক, চোখে চশমা। বাচ্চাটাকে আগেই টার্গেট করা হয়েছিল বুঝি। পুলিশ আসে, তদন্ত শুরু হয়। সিসিটিভির ফুটেজ নিয়ে আরাধ্যকে দেখানো হয়। চিনতে পারছে কিনা? আরাধ্য চিনতে পারল না। পারবে কি করে, পুরো মুখ মাস্কে ঢাকা। পুলিশ জিজ্ঞেস করল, কোনো শত্রু আছে নাকি আপনাদের? শত্রুর কথা কানে আসতেই আরাধ্যর মস্তিষ্কে দুটো নাম স্মরণ হলো। আরাধ্য বলল সেই দুটো নাম, শ্রেয়া আর সাগর। পুলিশ শ্রেয়া সাগরের ব্যাপারে সব তথ্য নিয়ে চলে যায়। আরাধ্যর শরীরে রাগ তরতর করে বাড়তে থাকে। সাগরকে হাতে পেলে তাজা কবর দিয়ে ফেলবে। আরাধ্য তৎক্ষণাৎ বেরিয়ে যেতে চাইলে আশার আটকে দেয়। সে খুঁজে দেখবে। আরাধ্যকে আরুর কাছে থাকতে বলে আশার বেরিয়ে যায়। অনেক জ্বালিয়েছে শ্রেয়া। এবার শ্রেয়াকে এমন শিক্ষা দিবে সে যে শ্রেয়াকে বাপ ডাকিয়ে ছাড়বে। এদিকে কেবিনে নিঃশব্দ ঘুমে থাকা আরুর চোখ একটু কেঁপে ওঠে। ধীরে ধীরে চোখ খুলে কথা বলার চেষ্টা করে, কিন্তু গলা শুকনো। আরুর জ্ঞান ফিরেছে শুনে আরাধ্য ফিরে আসে কেবিনে, মুখে ধসে পড়া পৃথিবীর মতো শূন্যতা। আরু আরাধ্যকে দেখে ম্লান হেসে বলল, আমাদের বাবুটা কেমন আছে? আরাধ্য এক মুহূর্ত চুপ করে থাকে। চোখের কোণে জল এসে জমে। আরু বোকার মতো তাকিয়ে থাকে।
হঠাৎ বলে ওঠে, কি হলো বলুন না, কেমন আছে? আমার কোলে দিবে না? আমাদের মেয়ে বাবু হয়েছে তাই না? আমি ডক্টরদের বলতে শুনেছি, কিন্তু জানেন দেখতে পারিনি। তার আগেই চোখ ঝাপসা হয়ে গিয়েছিল। এখন একটু এনে দিন না, আমি দুচোখ ভরে দেখব। আরাধ্যর বুকের ভেতরা জ্বলে যাচ্ছে। আরুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আরুর বুকটা ধক করে উঠল। এই কাঁদছেন কেন আরাধ্য? কাঁদছেন কেন? আমার বাচ্চা কই? মা ও মামা, বাবু কি তোমার কোলে? তোমার কোলে থাকলে দিয়ে যাও না। কণা মেয়ের ডাক শুনে কেবিনের ভেতর ঢুকে মায়ের হাত খালি দেখে আরও ফের বলল, তেমার কাছেও নেই? মামনির কাছে তাহলে আমার মেয়েটা? একটু আনো না, দেখিনি আমি আমার মেয়েকে এখনো। কণা ওড়না মুখে চেপে কেঁদে উঠে। আশ্চর্য, কাঁদছ কেন তোমরা? আয়ুষ দরজা ঠেলে ভেতরে এসে কেঁদে বলে উঠল, আপা বাবু হারিয়ে গেছে। কে যেন চুরি করে নিয়ে গেছে। আরুর চোখ বড় হয়ে যায়, ঠোঁট কাঁপতে থাকে। কি কি বললি? আমার মেয়েটা? আরাধ্য ভাই, আমার মেয়েটা কই? কি হলো কথা বলেন। আমার মেয়েকে এনে দিন। আরাধ্য ভাই, আমার দুধের বাচ্চা হারিয়ে যায় কি করে? আপনি কি করছিলেন? আমি আমার বাচ্চার কাছে যাব। আরাধ্য নিশ্চুপ। আরু উঠে চলে যেতে নিলে আরাধ্য আটকে দেয়। আরাধ্যর শার্টের কলার চেপে আর্তচিৎকার করে উঠে, ছাড়ুন আমাকে, আমি আমার মেয়ের কাছে যাব। ওকে এনে দিন। কি হলো, ছাড়ুন আরাধ্য। আরাধ্য ছাড়ল না। আরু আরাধ্যর সাথে ধস্তাধস্তি করতে লাগল। আরাধ্য বারবার না করল, কিন্তু আরু শুনল না। একে তো সদ্য ডেলিভারির পেইন সহ্য করেছে, তার উপর এমন ট্রমা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায় আরু। আরাধ্য আরুকে আচমকা চুপ হতে দেখে চমকে উঠে। তড়িঘড়ি করে ডক্টরকে ডাকে। গল্পতর প্রেমে উন্মাদামি, পর্ব 34। লেখিকা রায়হা জুবের রিপ্টি। ভোরের আলো ফুটতে শুরু করেছে, পুলিশ সাগরের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে। খবর পেয়েছে শ্রেয়া 1 সপ্তাহ হলো দেশে নেই। বাহিরে চলে গেছে। যা করার তাহলে সাগর একাই করেছে। অলিগলি সব পাগলের মতো হন্যে হয়ে খুঁজে চলছে আরাধ্য। আরুর অবস্থাও বেশি ভালো না। বারবার মেয়ের কথা জিজ্ঞেস করে জ্ঞান হারিয়ে ফেলছে। সাগরের লোকেশন বারবার চেঞ্জ হচ্ছে। কখনো হেমায়েতপুর, কখন মিরপুর, তো কখনো ধানমন্ডি। তার একদিনের দুধের শিশুটার সাথে না জানি কি করছে। মেয়েটাও তার সুস্থ না। জন্মানোর পর দুধটাও পায়নি। খুব কাঁদছে হয়তো তার মেয়েটা। কথাটা ভেবেই ধোপাস করে হাঁটু ভেঙে মাঝ রাস্তায় বসে পড়ল আরাধ্য। মাথার চুল টেনে চিৎকার করে কেঁদে উঠল। আশার ছেলেকে সামলানোর চেষ্টা করল। আশার বাবাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, একদম ছোবে না আমায়। আমি যদি আমার মেয়েকে সুস্থ সমেত না পাই তাহলে কসম কাউকে ছাড়ব না। আমার মেয়ের আজ এই অবস্থা একমাত্র তোমাদের জন্য। তোমাদের পালা শত্রুগুলো আমার মেয়েকে নিয়ে চলে গেছে। একমাত্র তোমাদের কারণেই আমার আর আরুর আজ এই অবস্থা। আরাধ্য ফের ওঠে, আবার খুঁজতে শুরু করে কলিজার মেয়েটাকে। এই ধানমন্ডির আশেপাশেই আছে হয়তো। আরুর জ্ঞান ফিরল আবার 7টার দিকে। সন্ধ্যা কণা বসে আছে মাথার আর পায়ের কাছে। দূরে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে আয়ুষ। কণা বেশ বকেছে তাকে। আরুর মায়ের হাত ধরে ব্যাকুল হয়ে জানতে চাইল, আমার মেয়ে পাওয়া গেছে ওকে? কি হলো বলো, যায়নি পাওয়া? তোমরা এমন কেন? আমার দুধের শিশুটাকে তোমরা খুঁজে দিতে পারছো না। তোমাদের দিয়ে কিছু হবে না। সরো সামনে থেকে। আমি খুঁজতে যাব আমার মেয়েকে। আরু উঠে দাঁড়ালো। কণা সন্ধ্যা টেনে ধরলেও আরুকে এবার আটকাতে পারল না, রক্তে ভেজা পোশাক সমেত বেরিয়ে গেল। পুলিশরা একজ্যাক্ট লোকেশন এবার ট্র্যাক করতে পারল। আরাধ্যকে জানাতেই আরাধ্য পুলিশদের সাথে বের হলো। রাত আসার তাদের পরিচিত লোকদের লাগিয়েছে বাচ্চাটাকে খোঁজার জন্য। ধানমন্ডি 9-এর এক পরিত্যক্ত গোডাউনে এসে থেমেছে লাস্ট লোকেশন। পুরো অন্ধকার গোডাউন, মাকড়সার জালে যাচ্ছে তাই অবস্থা। আরাধ্য সেসব তোয়াক্কা না করে দৌড়ে চলে গেল ভেতরে। বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। আরাধ্য পাগলের মতন আশেপাশে তাকালো আর চিৎকার করে বলল, আমার মেয়ে কাঁদছে সাগর। তোর হৃদয় কাঁপছে না এইটুকু বাচ্চার কান্না শুনে? ফিরিয়ে দে আমার মেয়েকে। কোথায় তুই? বেরিয়ে আয় বলছি। কান্নার শব্দ আরো গাঢ় হলো। আরাধ্যর বুকের ভেতরটা ছিন্নবিচ্ছিন্ন হতে লাগলো। পুলিশগুলো এক এক করে ভেতরে ঢুকতে লাগলো।
বাচ্চার কান্নার আওয়াজ এবার কিছুটা হালকা হলো। বোধ হয় মুখ চেপে ধরছে। ডান দিক থেকে আওয়াজ আসছে হালকা। আরাধ্য ছুটে গেল সেদিকে। ছায়ার মতন দেখতে পেল কেউ দাঁড়িয়ে আছে। আরাধ্য এগোতে নিলে সাগর সামনে ফিরে বলে, একদম এগোবে না। মেরে ফেলবো বলে রাখলাম বাচ্চাটাকে। একদম না। আমার মেয়ের কিচ্ছু করবি না তুই। সাগর বাচ্চাটার মুখে হাত দিয়ে রেখেছে। ওর মুখ থেকে হাত সরা জানোয়ার। কসম আমি তোর এমন অবস্থা করব যে তুই কল্পনাও করতে পারবি না। সাগর হাসে। জলে উঠে আরাধ্যর। পুলিশগুলো ততক্ষণে আরাধ্যর পাশে এসে দাঁড়ায়। সাগর পুলিশ দেখে কিছুটা ঘাবড়ে যায়। উল্টো ঘুরে পালাতে চাইলে পুলিশ বলে উঠে, পালানোর চেষ্টা করলে একদম গুলি করে উড়িয়ে দিব। সাগর দাঁড়িয়ে যায়। পুলিশগুলো খুব কাছে চলে আসলে সাগর বাচ্চাটাকে নিয়ে ঘুরে বলল, এগোলে কিন্তু ফেলে দিব বলে রাখলাম। তুই কি চাস? আমার বাচ্চাটাকে নিয়ে আসলি কেন? আমার আরুকে চাই। এনে দে আরুকে। আমি দিয়ে দিব তোর বাচ্চা। আরু হাসপাতালে তুই জানিস না? জানি, সব জানি। আমার আরু চাই। আমার মেয়েকে আমার কোলে দিয়ে দে। না, একদম না। দিয়ে দিলেই পুলিশ আমায় ধরে নিয়ে যাবে। না, নিবে না। আমি নিতে দিব না। তুই জাস্ট আমার মেয়েটাকে দিয়ে দে। দেখ কাঁদছে। ক্ষুধা লেগেছে, এত ঘন্টা হয়ে গেল জন্মানের এখনো দুধ উঠেনি মুখে। তেরো হাতে পায়ে ধরি আমার মেয়েটাকে আমার কোলে দিয়ে দে। দিব না বলছি না। পুলিশগুলো গুলি চালাতে গিয়েও চালাচ্ছে না। গুলি চালালে হাত ফসকে বাচ্চাটা পড়ে গেলে একদম শেষ হয়ে যাবে। ইশারায় এক পুলিশকে লুকিয়ে পেছনে সাইড দিয়ে যেতে বলল। পুলিশের এক কর্মকর্তা পেছনে সাইড দিয়ে গিয়ে খুব সতর্কতার সাথে সাগরের গলা পেছনে থেকে চেপে ধরতেই আরাধ্য দৌড়ে গিয়ে মেয়েটাকে কোলে তুলে নেয়। পুলিশগুলো এসে ধরে ফেলে। আরাধ্য মেয়ের গালে কপালে চুমু খায়। মেয়েটা একবার তাকালো আরাধ্যর দিকে। তারপর হুট করে কেমন চুপ হয়ে গেল। জোরে জোরে শ্বাস টানছে থেমে থেমে। পুলিশের এক কর্মকর্তা আরাধ্যকে বলে বাচ্চাটাকে নিয়ে ইমিডিয়েটলি হসপিটালে যেতে। সাগরকে তারা দেখে নিচ্ছে। আরাধ্য তাই করল। এক হাতে বাচ্চা কোলে নিয়ে আরেক হাতে গাড়ি চালিয়ে হসপিটালে আসলো। চিৎকার করে ডক্টরকে ডেকে নিয়ে বলল, আমার বাচ্চাকে দেখুন। ও এমন করছে কেন? আরশি আর আয়ুষ এগিয়ে আসলো। ডক্টর বাচ্চাটাকে নিয়ে এনআইসিইউতে নিয়ে গেল। আরাধ্য বড় কাউকে হসপিটালে না দেখে বলল, মা চাচি কোথায়? আয়ুষ বলে উঠল, আপাকে খুঁজতে গেছে। আরাধ্য চমকালো, আরুকে খুঁজতে গেছে মানে? আরু নেই হসপিটালে? না, আপা বেরিয়ে গেছে বাবুকে খুঁজতে। আরাধ্য নো বলে ছুট লাগালো আরুকে খুঁজতে বাহিরে। এনআইসিইউ এর বাহিরে গুটি গুটি পায়ে আরশি আর আয়ুষ এসে দাঁড়ায়। ডক্টররা বাচ্চাটাকে ঘিরে ব্যস্ত হয়ে উঠেছে। এক একজন এক এক দিকে ছোটাছুটি করছে। মনিটরের লাল আলো বারবার জ্বলে নিভছে। যন্ত্র থকে পিপ পিপ আওয়াজ আসছে। একজন সিনিয়র ডাক্তার কপালে ভাঁজ ফেলে বলল, বেবিটা নিঃশ্বাস নিচ্ছে না প্রপারলি। অক্সিজেন স্যাচুরেশন ড্রপ করছে। জন্মের পরই ওর নিউরোলজিক্যাল প্রবলেম ছিল। বাঁচানো মুশকিল। কিছুক্ষণ পর ডক্টরগুলো এক এক করে বের হলো। আয়ুষ দৌড়ে জিজ্ঞেস করল, আমাদের বাবু কি সুস্থ হয়ে গেছে? ডক্টর কিছু বলল না। যা বলার বড়দের বলতে হবে। আশেপাশে তাকালো। না, কেউ নেই দেখছি। আয়ুষ ডক্টরের থেকে রেসপন্স না পেয়ে ভিতরে ঢুকল। পেছনে পেছনে আরশিও। ইনকিউবেটরে রাখা বাচ্চাটাকে। আয়ুষ এগিয়ে গেল। চোখ বুজে আছে বাচ্চাটা। ছোট্ট আয়ুষ ভাবল বোধহয় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে বাচ্চাটা। ইনকিউবেটরের উপর হালকা স্পর্শ করে আয়ুষ বলল, তাড়াতাড়ি জেগে উঠো লিটল বেবি। আই কোলে নিব তোমাকে। অনেক আদর দিবে মামা তোমায়। আরশিও পাশে গিয়ে বসল। বাবুর দিকে তাকিয়ে বলল, আমি কোলে নিব বাবুকে। আয়ুষ সতর্কতার সাথে বাবুকে কোলে দিল আরশির। তারপর পকেট থেকে ফোনটা বের করে একটা সেলফি তুলে নিল। বাচ্চাটাকে ফের ইনকিউবেটরে শুইয়ে দিয়ে বলল, ওয়ান ডে ব্রো এর মতো ইউ এন্ড মি ফাদার মাদার হব, আওয়ার বেবি হবে, আমাদের স্মল সংসার হবে। রাস্তায় বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে দৌড়ে চলছে আরাধ্য। মা চাচিকে ফোন করছে কিন্তু তুলছে না তারা। মা চাচি থাকা সত্ত্বেও কি করে আরও এভাবে বেরিয়ে যেতে পারে? আরাধ্য ফোনটা পকেটে ভরে সামনে এগোতেই দেখতে পায় আরুকে ধরে নিয়ে আসতেছে কণা আর সন্ধ্যা।
পরনের কাপড় রক্তে ভেজা, ব্লিডিং হচ্ছে। আরাধ্য দৌড়ে এগিয়ে গেল, অস্থির গলায় বলল, তুই ঠিক আছিস? আরু জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল, আমার মেয়ে? আমার মেয়েকে পাইছেন? হুমম, ডক্টর দেখছে। চল দেখবি চল। আরাধ্য আরুকে ধরে নিয়ে আসলো হসপিটালে। এনআইসিইউ এর সামনে এসে বলল, কোথায় আমার মেয়ে? আরাধ্য ধরে নিয়ে গেল বাচ্চার সামনে। আশেপাশে ডক্টর নেই। আরু বাচ্চার দিকে তাকালো, কেমন চোখ বুজে আছে। ঘুমাচ্ছে বুঝি মেয়েটা? আরু অশ্রু মুছে কোলে তুলে নিল মেয়েটাকে। গালো কপালে অজস্র চুমু একে দিল। আর অসংখ্য আদুরে আলাপ জুড়ে দিল মেয়ের সাথে। আমার সোনাটা, আমার আত্মাটা। মা খুব ভয় পেয়ে গেছিল। আমার লক্ষ্মী মেয়ে কি শান্ত হয়ে আছে মায়ের কোলে এসে। ও মা দেখো দেখো আমার মেয়েটা দেখতে একদম আমার মতন হয়েছে না? কি কিউট, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নজর না লাগুক কারো। আমার জানবাচ্চাটা, মা খুব আদর করবে তোমায়। কণা ভ্রু কুচকালো। আরাধ্যর দিকে তাকিয়ে বলল, মেয়ে কাঁদছে না কেন? এমন চুপচাপ কেন? আরাধ্য বিষয়টা লক্ষ্য করল। মেয়ের নাকের কাছে হাত নিয়ে দেখল নিঃশ্বাস পড়ছে না। আরাধ্য হার্টবিট চেক করল, বন্ধ। আরাধ্য চিৎকার করে ডক্টরকে ডাকতে লাগল। আরাধ্যর ডাক শুনে ডক্টর ছুটে আসলো। আরাধ্য জিজ্ঞেস করল, আমার মেয়ের হার্টবিট বন্ধ কেন? নিঃশ্বাস ফেলছে না কেন? চোখ মেলে তাকাচ্ছে না কেন? ডক্টর মাথা নত করে বলল, সরি, আমরা বাঁচাতে পারিনি বাচ্চাটাকে শেষ পর্যন্ত। কথাটা কানে আসতেই আরু ঢুলে পড়ে যেতে নিলে কণা ধরে ফেলে। আরাধ্যর পায়ের তলার মাটি সরে যায়। এ হতে পারে না। তার মেয়ে বেঁচে আছে কি সব আবোলতাবোল বকছে ডক্টর হু? আরাধ্য আরুর থেকে কেড়ে নিয়ে সে এবার বাচ্চার ট্রিটমেন্ট শুরু করল। হাত কাঁপছে, মনে মনে আল্লাহকে ডাকছে তার মেয়েকে বাঁচিয়ে দিক। আরাধ্য এই জীবনে আর কিছু চাইবে না। আরু কান্না শুরু করে দিছে। সন্ধ্যা কণা সামলাতে পারছে না। আরাধ্য ডক্টরকে বলল, প্রিপেয়ার দ্য ডিফিব্রিলেটর, পিডিয়াট্রিক প্যাডস। একজন নার্স ছোট পেডিয়াট্রিক প্যাড বের করল। ওগুলো কাপের মতো, যেন দুটো ছোট হাত মেয়েটির বুকের ওপর বসানো হলো। আরাধ্যর হাতের তালু ঘামছে। ডাক্তার গম্ভীর গলায় বললেন, কোনো লাভ নেই ডক্টর, আরাধ্য আপনার মেয়ে। আর্ধ আঙুল ঠোঁটে দিয়ে বলল, হুশস, একদম চুপ। আরাধ্য পেডিয়াট্রিক ডিফিব্রিলেটরের সুইচ ঘুরল। ছোট্ট শিশুটির দেহ সামান্য কেঁপে উঠলেও তা নিস্তব্ধ। শিশুর নিঃশ্বাস বন্ধ। স্ক্রিনে এখনো সোজা রেখা। আরাধ্য কেঁদে বলল, প্লিজ প্লিজ কাম ব্যাক মাই বেবি। আরও একবার শক দেওয়া হলো। মেয়েটার ছোট্ট শরীরটা হালকা উঠে গিয়ে আবার নিস্তেজ হয়ে পড়ে। মনিটরে একটাও ঢেউ নেই। হৃৎপিণ্ড একটুও নাড়ে না। আরাধ্যর কান্না এবার আর্তনাদের রূপ নেয়। সে বসে পড়ে মেঝেতে। ডিফিব্রিলেটরের তারগুলো ছিঁড়ে পড়ে থাকে শিশুটির বুকের ওপর। আরাধ্যর কণ্ঠ ছিঁড়ে যাচ্ছিল, চিৎকার করে বলতে থাকে, না, এটা হতে পারে না। আমার মেয়ে, আমার বাচ্চাটা, এইভাবে চলে যেতে পারে না। সে জড়িয়ে ধরে রাখে নিথর ছোট্ট দেহটাকে। বুকের ওপর ফেলে কপাল ঠেকিয়ে আবার চিৎকার করে কাঁদে। তুই চোখ মেলে তাকা না মা, একটাবার শুধু চোখ খোল মা। প্লিজ, একটাবার। কত স্বপ্ন সাজিয়েছি তোকে ঘিরে তোর মা আর আমি, প্লিজ বাবু ফিরে আয়। আমি বেস্ট বাবা হয়ে দেখাবো প্রমিজ। একটা আঁচও লাগতে দিব না, গড প্রমিস। ফিরে আয় মা, একটা বার ফিরে আয় না। আমি বাবা হিসেবে ব্যর্থ। পারলাম না বাঁচাতে আমার সোনাটাকে। সন্ধ্যা, কণা, আয়ুষ, আরশ সবাই স্তব্ধ। আরও একটা চিৎকার দিয়েই জ্ঞান হারিয়ে ফেলছে। নারী ছেঁড়া মানিককে সে কোলে নিল তো নিল সেটা মৃত অবস্থায়। তার জীবিত হয়ে জন্মানো বাচ্চাটা মৃত হয়ে গেল। এই কষ্ট, এই ট্রমা আরও নিতে পারেনি। কত কিছু ভেবে রেখেছিল এই মেয়েকে ঘিরে। সব শেষ। এত যন্ত্রণা সহ্য করে পৃথিবীতে আনল। অথচ মায়ের কোলে আসার আগেই সে ঝরে গেল। বাচ্চাটা মায়ের দুধও পেল না। মায়ের স্পর্শও পেল না। আরও এখন বাঁচবে কি নিয়ে? ও পাগল হয়ে যাবে ফের জ্ঞান ফিরলে। গল্পতর প্রেমে উন্মাদামি, পর্ব ৩৫। লেখিকা, রায়হা জুবের রিপ্টি। দিনটা শুক্রবার আজ। মসজিদের মাইক থেকে ভেসে আসছে জোহরের আজান। একদিনের দুধের শিশুকে কোলে নিয়ে পাথরের মতন বসে আছে আরাধ্য। রক্তশূন্য ফ্যাকাশে মুখ।
এক ধ্যানে তাকিয়ে দেখছে তার মেয়েটাকে। চোখ বন্ধ করে পরকালের ঘুমে মগ্ন হয়ে আছে তার মেয়েটা। গোসল করাতে হবে মেয়েটাকে। তারপর দাফনের কাজ সম্পূর্ণ করতে হবে। আরু এখনো সেন্সলেস হয়ে পড়ে আছে কেবিনে। কণা আরুর সাথে। আশার নেই হসপিটালে। হসপিটালের পাশে থাকা হুজুর এসেছে। সন্ধ্যাকে বলল বাচ্চাটাকে নিয়ে গোসলের ব্যবস্থা করাতে। সন্ধ্যা আরাধ্যর কোল থেকে মেয়েকে নিতে চাইলে আরাধ্য খপ করে মায়ের হাত ধরে ফেলে। রাগী চোখে তাকিয়ে বলল, খবরদার ধরবে না আমার মেয়েকে। বাচ্চাটাকে তো। হুশস। আমার মেয়ের এই হাল একমাত্র তোমার আর তোমার স্বামীর কারণে হয়েছে। কোথায় তোমার স্বামী? রাত এগিয়ে আসলো। মাথা খারাপ হয়ে গেছে তোর? আরাধ্য চিৎকার করে বলে উঠল। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। তোমরা তোমাদের সন্তান হারিয়েছ? না, হারাওনি। হারিয়েছি আমি। তাই আমার মাথা খারাপ হয়েছে। কোথায় তোমার ভাই? ভাইয়া সাগরের কাছে। সাগর কোথায়? গোডাউনে। আরাধ্য বাচ্চাটার কপালে মুখে চুমু খেয়ে রাতের কোলে দিয়ে বলল, আমার মেয়েকে সাবধানে রাখবে। আমি আসছি। খবরদার কবর দিবে না বলে রাখছি। আরাধ্য চলে যেতেই রাত মেয়েটাকে দুচোখ ভরে দেখল। মনে পড়ে গেল আরুর জন্মানোর দিনের কথাটা। সেই দিন এমন একটা ছোট্ট মেয়েকেই তার কোলে দেওয়া হয়েছিল। সেই ছোট্ট মেয়েটার আজকল খালি হয়ে গেল। রাত বুকের সাথে জড়িয়ে ধরল। তার মেয়ে নিঃস্ব হয়ে গেছে। কত স্বপ্ন কত ভাবনা ভেবে রেখেছিল এই একজনকে ঘিরে। তা আর পূরণ হওয়া সম্ভব নয়। রাত বাচ্চাটাকে সন্ধ্যার কোলে দিয়ে বলল গোসলের সব ব্যবস্থা করে দিতে। কাফনের কাপড় আনা হয়েছে। সন্ধ্যা বাচ্চাটাকে নিয়ে গোসলের ব্যবস্থা করতে গেল। চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে মোটা লাঠি দিয়ে সাগরকে একের পর এক আঘাত করে চলছে আশার। পুলিশ ফোর্স বাহিরে। শুধু আশারের পরিচিত সেই পুলিশটা আছে ভেতরে। সাগর ব্যথায় চিৎকার করে উঠছে। রক্তে ভিজে গেছে সাগরের শার্ট। ঠোঁট কাঁপছে তার। এক ফাঁকে ফিসফিস করে বলল, ছেড়ে দিন আমায়। আশার চোখ রাঙিয়ে বলল, ছেড়ে দিব তোকে? একটা শিশুকে মেরে ফেলেছিস তুই, আরও আরাধ্যকে জীবনমৃত বানিয়ে ফেলছিস। আর তুই বলছিস তোকে ছেড়ে দিতে? আমার নাতনিটা আমাদের ছেড়ে চলে গেছে একমাত্র তোর কারণে। তাকে না পারলাম ছুতে আর না পারলাম নয়ন ভরে আদর করতে। তোকে এমন যন্ত্রণা দিব আমি যে। ঠিক তখনই হঠাৎ গোডাউনের দরজায় ধাক্কা পড়ে ঝাঁপিয়ে ঢুকে আসে আরাধ্য। চুল এলোমেলো, চোখে লাল রক্তিম শিরা, হাতে ধরা এক ছোট্ট রড। আশার চমকে তাকালো। আরাধ্য, তুই এখানে? আরাধ্য হাঁপাতে হাঁপাতে গর্জন করে উঠল, আমার মেয়ের হত্যাকারীকে আমি দেখতে আসব না? সাগর কেঁপে উঠল। পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলল, বাপ বেটা মিলে আমায় মেরে ফেলবে অফিসার। আমায় প্লিজ বাঁচান। এর চেয়ে জেলে নিয়ে যান। আরাধ্য এক মুহূর্ত সময় নষ্ট করল না। হাতে থাকা রডটা দিয়ে এলোপাথারি আঘাত করতে লাগল। সাগর ওরে মা, ওরে আব্বা বলে চিৎকার করা শুরু করল। আশার দৌড়ে এগিয়ে এসে আরাধ্যকে টেনে ধরল। পাগল হয়ে গেছিস নাকি? মেরে ফেলবি নাকি ওকে? আরাধ্য পাগলের মতো চিৎকার করল। বাবার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, হ্যাঁ, হ্যাঁ, পাগল হয়ে গেছি। মেরে ফেলতে চাই ওর মতন জানোয়ারকে। ওর জন্যই আমার মেয়ে নেই। আমাদের জীবন শেষ করে দিয়েছে ও। পুলিশটা এবার এগিয়ে এসে সাগরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল। এদের সামনে সাগরকে রাখা আর ঠিক হবে না। মেরাই ফেলবে। তারপর বাপ বেটাও জেলে চলে যাবে। সাগরের চোখ ঢুলে পড়ছে। শরীরের শার্ট রক্তে ভেজা। আরাধ্য ঝাঁকুনি দিয়ে আবার আঘাত করতে যাচ্ছিল। আশার তাকে শক্ত করে ধরে ফেলল। পুলিশ ফোর্সগুলোকে বাহির থেকে ভেতরে আসতে বলে সাগরকে নিয়ে চলে যেতে বলল। আরাধ্য সাগরেকে ফের মারার জন্য উদ্যত হলে আশার টেনে ধরে শক্ত করে। পুলিশগুলো সাগরকে নিয়ে চলে যায়। আরাধ্য কাঁদতে কাঁদতে মাটিতে বসে বলে উঠে, আমার সব শেষ হয়ে গেছে বাবা। সব শেষ হয়ে গেছে। আমি আর আরও বাঁচব কি নিয়ে এবার? হাসপাতালে ফিরতেই দেখতে পেল কেবিনের সামনেই রাখা হয়েছে সেই ছোট্ট দেহ। সাদা কাফনে মোড়া, একদম নিঃশব্দ, শান্ত। যেন ঘুমিয়ে আছে পরকালের গভীর ঘুমে। আরাধ্য সবার আগে দৌড়ে গিয়ে মেয়ের মরদেহের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে চিৎকার করে বলে উঠে, মা রে, ও মা, উঠো না। আমাদের ছেড়ে যাস না রে মা। আরাধ্যের আহাজারিতে হাসপাতালের করিডোর যেন থেমে গেছে।
কেউ শব্দ করে না। সন্ধ্যা, আয়ুষ, আরশি সবাই কাঁদছে। এমন করুণ দৃশ্যের ভাষা নেই কারো কাছে। তখনই আশার এসে ছেলের কাঁধে হাত রাখে। সে নিজেও চোখ মুছে নেয় আড়ালে। আরও কেমন আছে? সন্ধ্যা জবাব দিল, সেন্সলেস এখনো। আরাধ্য উঠে দাঁড়িয়ে কেবিনের দিকে এগিয়ে গেল। দরজাটা খুলে ভেতরে ঢুকতেই বুকটা কেঁপে উঠল। আরু শুয়ে আছে, ফ্যাকাশে মুখ, হাতে স্যালাইন চলছে। পাশে বসে আছে কণা। আরাধ্য পাশে বসে হাতটা ধরল স্ত্রীর। তারপর আহাজারি করে বলল, আরু রে ওঠ আরু। আমাদের বাবু, আমাদের বাবু যে আমাদের ছেড়ে চলে গেছে রে। শেষ বিদায় তুই উঠবি না? বিদায় জানাবি না? আরু জবাব আসলো না। নিঃশ্বাস চলেছে কিন্তু চোখ খুলছে না। আরাধ্য ফুপিয়ে উঠল। এ কেমন দিন আল্লাহ তাদের জীবনে দিল। কণা চোখ মুছতে মুছতে বলে উঠল, আরাধ্য, লাশটা আর বেশি সময় এভাবে রেখো না। আরুর জ্ঞান ফেরার ঠিক নেই। দাফন কাজটা তুমি একাই শেষ করো। আরুর অপেক্ষা করো না। আরাধ্য দুহাতে মুখ ঢেকে কেঁদে উঠল। আরু বিদায় জানাবে না বাবুকে? শেষবার ছুঁয়ে দেখবে না? আরাধ্য ঝাঁকালো আরুকে। উঠতে বলল কত করে। কিন্তু বেয়াদব আরু উঠছে না। সব কষ্ট একা আরাধ্যকে কেন দিচ্ছে এরা? বাচ্চার দেহটা হাসপাতালের বাইরে আনা হলো। আকাশ তখন সাদা, রোদের ঝিলিক নেই। যেন আকাশও শোক করছে। কবরস্থানে ছোট্ট করে একটা কবর খোঁড়া হয়েছে। হুজুর দোয়া পড়তে থাকলেন। আরাধ্য মেয়ের দেহটা নিজের কোলে তুলে নামিয়ে আনলো কবরে। ছোট্ট দেহ, খুব হালকা। মাটির নিচে এমন একটা কোমল প্রাণ যাবে। ভাবতেই কেমন লাগে। আরাধ্য সবার আগে এক মুঠো মাটি নিল। হাতটা কাঁপছে। চোখের জলে মাটি ভিজে গেল। ছোট্ট কন্যার মুখের দিকে তাকিয়ে মাটি ফেলল কবরে। বুক ফেটে কান্না উঠে তার। তারপর হুজুর এগিয়ে এসে কাফনের কাপড়ের কোনা ঠিক করে দিলেন। আরাধ্য কেবল তাকিয়ে আছে মেয়ের ফ্যাকাশে মুখের দিকে। মনে হচ্ছে, এখনই বুঝি নড়েছে উঠবে ছোট্ট প্রাণটা। চোখের সামনে তার ছোট্ট মেয়েটা চিরকালের জন্য মাটির নিচে চলে গেল। এই পৃথিবীর সেই মাটিতে এখন আরাধ্য বাঁচবে কি করে? হুজুর বললেন, মোনাজাত ধরুন। সবাই হাত তুলুন। আকাশে সন্ধ্যার ধীরে ধীরে গোধূলি নেমে এসেছে। হুজুর শান্ত গলায় মোনাজাত শুরু করলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। অল্লাহুম্মা ইন্না নাসালুকা ফিতনাতাল কবর, ওয়ে আজাবান্নার, ও বারাকাতিল জান্নাতি ও নাজ্জিনা মিনান্নার। ওয়া আসাদ্দিনা বিহি আখিরাতানা ও হাফিজনা মিনাফাসাদিল দুনিয়া। হে পরম করুণাময় আল্লাহ, এই ছোট্ট মুমিনার আত্মাকে শান্তি দান কর এবং তার পাপগুলোর মাফ কর। তাকে জান্নাতের সেরা বাগানে স্থান দাও। তার মা বাবাকে, অভিভাবকদের ধৈর্যশক্তি দাও, যাতে তারা এই কঠিন সময়ে ধৈর্য হারায় না। আমাদের সকলকে আমাদের নিয়ত ও আমল সঠিক করার তৌফিক দান কর। আমাদেরকে মরণোত্তর জীবনের জন্য প্রস্তুত কর। অল্লাহুম্মা আমিন। আমিন। হুজুরের কণ্ঠস্বরে ধীর শ্বাস ফেটে ওঠে, সবাই কাঁদছে। মোনাজাত শেষে সবাই ধীরে ধীরে কবরস্থান ত্যাগ করল। আয়ুষ শব্দ করে কাঁদছে। মানতেই পারছে না বাবুটা আর নেই। আরাধ্য কাঁদতে কাঁদতে কবরের পাশে শেষবারের মতো দৃষ্টি দিল। আশার, রাত টানলে সে পড়ে যাবে বলে তাদের চলে যেতে বলল। আরাধ্যর বুক ফেটে যাচ্ছে ব্যথায়। ধপাস করে মাটিতে বসে কবরটা দু হাত মেলে জড়িয়ে ধরে চিৎকার করে বলে উঠে, পৃথিবী তুমি তাদের বলে দিও আমি বাবা হিসেবে ব্যর্থ। আমার একদিনের দুধের শিশুকে আমি বাঁচাতে পারিনি ওই নরপিশাচদের হাত থেকে। আমার মেয়েকে তুমি জান্নাতের সর্বোত্তম স্থানে রেখো আল্লাহ। তাকে বলো আমি বাবা হিসেবে খুবই নিকৃষ্ট আর অযোগ্য। রাত 11টার পর হসপিটালে ফিরে আরাধ্য। আসার রাত টেনেছিল অনেক আগেই কিন্তু আসেনি। আরাধ্য তার ধীর পায়ে আরুর কেবিনের সামনে দাঁড়িয়ে রইল। দরজার কাছে মৃদু আলো পড়ে, ভেতর থেকে স্যালাইন মেশিনের টিকটিক শব্দ একাকিত্ব ছড়িয়ে দিচ্ছে। স্নায়ু আটকে ধরে, হৃদয়ের বেদনা গর্জনের রূপ নেয়। আরাধ্য কাঁপতে থাকা হাতে দরজাটা আলতো করে খুলে ভেতরে ঢুকল। আরু শুয়ে আছে, নিঃশ্বাস চলছে ঠিকই, কিন্তু চোখ বন্ধ। আরাধ্য ধীরে ধীরে আরুর হাতটা ধরল, মাঝরাতের নির্বোতা ফিসফিস করে বলল, ওঠ না আরু ওঠ। আর কত কষ্ট দিবি তোরা মা মেয়ে মিলে বলতো। আমার কষ্ট ফুরাচ্ছে না। ওঠ না। জানিস আশাকে না আমি নিজ হাতে শুইয়ে দিয়ে এসেছি। শান্তি মতন ঘুমাচ্ছে। কেউ ডিস্টার্ব করবে না আর আমাদের মেয়েকে।
কেউ আর সাহস পাবে চুরি করে নেওয়ার। এবার ওঠ জান ওঠ। দেখবি না আমাদের আশাটা কোথায় আছে? আরাধ্য আরুর হাতে কপাল ঠেকালো। মনে হলো আরু তার হাত নাড়িয়েছে। আরাধ্য মাথা তুলে দেখল আরু হালকা তাকানোর চেষ্টা করছে। আরাধ্য আরুর দিকে ঝুঁকে আসলো। আরু চোখ উঁচু করে তাকালো আরাধ্যর মুখের দিকে। এলোমেলো গলায় বলার চেষ্টা করল, আ আমাদের মেয়ে কই? ও ঠিক আছে না? আরাধ্য হাসল। তার এখন হাসতে ইচ্ছে করছে। আমাদের মেয়ে ঘুমাচ্ছে। আরু দম ফেলল। মস্তিষ্ক ভেবে নিল সত্যিই ঘুমাচ্ছে। ওর কাছে যাব আমি। যাবি ওর কাছে? হুম মম। তখন ডক্টররা মিথ্যা বলেছিল তাই না? আরাধ্য ধরে উঠালো আরুকে। চল আশার কাছে নিয়ে যাই তোকে। মেয়েটা খুশি হবে তোকে দেখে। আরাধ্য আরুকে পাজা কোলে নিয়ে হসপিটালের বাহিরে আসলো। তা দেখে আরু বলল, বাহিরে কেন? আশার কাছে যাচ্ছি আমরা। আরুকে পাশে বসিয়ে গাড়ি স্টার্ট দিয়ে কবরস্থানে আসলো। আরু ভ্রু কুঁচকালো। আশ্চর্য, কবরস্থানে আনলেন কেন? আরাধ্য গাড়ি থামিয়ে আরুকে বের করল। আশাকে না দেখতে চেয়েছিলি? আয় আশাকে দেখবি। আরু দুকদম পিছিয়ে পড়ে যেতে নিলে আরাধ্য ধরে ফেলে। আরাধ্য হাতের ইশারায় আশার কবরটা দেখিয়ে বলল, ওই যে দেখ ওখানটায় আমাদের মেয়েকে চিরশান্তিতে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আরু আরাধ্যর বুকের শার্ট খামচি দিয়ে টেনে ধরল। কান্নারত গলায় বলল, ক কি বলছেন এসব? কি বলছেন কি? না, এটা হতে পারে না, মিথ্যা বলছেন আপনি। আপনি কি করে আমার মেয়েটাকে ওখানে রাখতে পারলেন? আমি ঠিকমতো দেখলাম না আমার মেয়েকে। ঠিক মতো জড়িয়ে ধরলাম না। আপনি কবরে রেখে আসলেন। ঠকালেন আমায় আরাধ্য, আপনি ঠকালেন আমায়। আমাকে রেখেই আমার মেয়ের দাফন করে দিলেন। গল্পতর প্রেমে উন্মাদামি। পর্ব ৩৬, অন্তিম পর্ব। লেখিকা রায়হা জুবের রিপ্টি। আহমেদ বাড়িটা শোকে ছেয়ে গেছে। মেয়েকে কবর দেওয়ার পরের দিন দুপুরেই আরুকে নিয়ে আহমেদ বাড়ি ফেরা হয়। আরও নিশ্চুপ হয়ে গেছে। সেদিন আয়ুষের তোলা সেই ছবিটা বুকে জড়িয়ে ধরে শুধু কান্না করে। বুকের দুধে তার জামা ভিজে যায়, অথচ তার মেয়েটা নেই খাওয়ার জন্য। আরাধ্য চুপচাপ হয়ে গেছে, প্রয়োজন ছাড়া বাড়ির কারো সাথে তেমন কথা বলে না। এক আরুকে নিয়েই যেন এখন তার পৃথিবী। সকালে বউকে নিজ হাতে জোর করে কিছুটা খাইয়ে হসপিটালে চলে যায়। কিন্তু কাজে মনোযোগ আসে না তার। দুচোখ জলে ভেসে ওঠে। মন মানতে চায় না, সাগরের হাজতবাস হয়েছে। এর মতন নরকের কীটকে ফাঁসিতে ঝোলানো উচিত ছিল। আশার সন্ধ্যা অনেক চিন্তিত আরুকে নিয়ে। এভাবে চলতে থাকলে ছেলেমেয়ে দুটের জীবন থমকে থাকবে। এদিকে আয়ুষও কেমন চুপচাপ হয়ে গেছে। রাত চাচ্ছে না ছেলেকে আর দেশে রাখতে। সেজন্য কানাডায় পাঠানোর ব্যবস্থা করতে চাইল। ওখানে থেকে পড়াশোনা করুক। আয়ুষ যেতে রাজি হলো না। কিন্তু বাপের চোখ রাগানোতে রাজি হলো। তার মোটেও যেতে ইচ্ছে করছে না তার দেশ, তার আপনজনকে ছেড়ে। তার মনে হচ্ছে সে দেশের বাহিরে চলে গেলেই তার আরশি তার থেকে দূরে সরে যাবে। সে বাবাকে বলল, থাকি না দেশে তোমাদের সাথে। আমি চলে গেলে তোমরা আরশির বিয়ে দিয়ে দিবে কোথাও। রাত আশ্বস্ত করল, না দিব না। আরশি তো তোরই, তোর আরশি তোরই থাকবে। আপুকে ছেড়ে চলে যাব এই সময়? আমরা আছি তো দেখার জন্য। টানা 15 দিন বোঝানোর পর রাজি হলো আয়ুষ। রাত পাসপোর্ট ভিসা রেডি করতে দিল। আয়ুষ বাহিরে চলে যাবে বলে ভীষণ মন খারাপ আরশির। বাহিরে যাওয়ার কি দরকার? বাংলাদেশের পড়াশোনা কি ভালো না? আরাধ্য সন্ধ্যা হতেই বাসায় ফিরে আসে। সোজা নিজের রুমে ঢুকে দেখে আরু ঘুমিয়ে আছে, বুকের সাথে মেয়ের ছবি জড়িয়ে ধরে। আরাধ্য এপ্রনটা খুলে ছবিটা আলগোছে হাত থেকে ছাড়িয়ে টেবিলে রাখল। নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে গোসল সেরে নিল। গোসল সেরে বের হয়ে দেখে আরু উঠে বসে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরাধ্যর দিকে। আরাধ্য টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে এগিয়ে এসে বলল, খাবার আনি? আরু ছলছল নয়নে বলল, আমার কোলটা ভরাট করে দিন না আরাধ্য। আমার তো এখন আমার বাচ্চাকে সাথে নিয়ে দিনগুলো কাটানোর কথা ছিল। কিন্তু দেখুন না কি থেকে কি হয়ে গেল। আমি মা ডাক শুনবো না কখনো? কাউকে যত্ন সহকারে পালবো না আমি? আরাধ্য জড়িয়ে ধরল আরুকে। মাথায় চুমু খেয়ে বলল, শরীর ভালো না তোর আরু? এভাবে চলতে থাকলে আরো অসুস্থ হয়ে যাবি তুই। আমরা আবার বাবা মা হব তো। কিন্তু সময় লাগবে এতে। কত সময় লাগবে?
আমি সময় চাই না। আমি আমার কোল ভরাট দেখতে চাই। আমার বাচ্চা চাই। আচ্ছা, আমার নেওয়ার চেষ্টা করব বাচ্চা সবার আগে, তোর ভালো থাকাটা বেশি আমার কাছে। সত্যি? হুম। তবে শর্ত আছে। ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে। আগের মতন অ্যাক্টিভ হতে হবে। নিজের যত্ন নিতে হবে। পারবি? আরু ছোট করে জবাব দিল হুমম। আরু নিজেকে সময় দিতে লাগলো। নিজের খেয়াল রাখতে শুরু করলো, কিন্তু প্রতি সপ্তাহে মেয়ের কবর দেখতে আর মাঝরাতে মেয়ের জন্য কান্না করতে ভুলল না। সন্ধ্যা আরশিকে যথেষ্ট সময় দিয়ে রোজ বিকেলে একটু হাঁটতে নিয়ে যায়। কাজের মধ্যে রাখার চেষ্টা করে। এদিকে আয়ুষের পাসপোর্ট ভিসা সব রেডি হয়ে গেছে, কানাডা যাওয়ার ডেটও চলে এসেছে। আয়ুষ কানাডা যাওয়ার আগের দিন এসে সন্ধ্যারা সবাই এসে রাতদের বাসায় থাকে। আয়ুষ সেই রাতটা সবার সাথে গল্প করে টানা 11 বা 12 বছরেরও বেশি সময় ধরে। সে তার পরিবারের কাউকে সামনাসামনি দেখতে পারবে না। ব্রোকে জ্বালাতে পারবে না। বোনের সাথে ঝগড়া হবে না, আরশিকে দেখতে পারবে না। বাবা মায়ের বকা খাওয়া হবে না। থাকবে কি করে? ভাবতেই আয়ুষের গলা আটকে আসে। আরু ভাইকে জড়িয়ে ধরে বোঝালো, ঠিকমতো থাকবি। কোনো দুষ্টুমি করবি না। আয়ুষ চুপচাপ শুনল সব। রাতও যাবে সাথে, তার বিজনেসের ডিল আছে একটা, তো একই সাথে আয়ুষকেও স্কুলে ভর্তি করিয়ে দিয়ে তারপর চলে আসবে। আয়ুষের চলে যাওয়ার দিন কুনাল, আরাফাত আর শরীফা আসলো আয়ুষকে দেখতে। এয়ারপোর্ট অবধি যাবে সবাই। আয়ুষ রাত এয়ারপোর্ট থেকে বিদায় নিচ্ছে সবার থেকে এক এক করে। আয়ুষ বোনকে জড়িয়ে ধরল। মিস করব তোকে আপু। একদম কাঁদবি না আর। সব সময় হাসি খুশি থাকবি, ব্রো। আমার আপাকে কষ্ট দিবে না। আমি যদি শুনি আপুকে কষ্ট দিয়েছ তাহলে কিন্তু খুব বকবো তোমায়। হু। আরাধ্য আশ্বস্ত করে বলল। কখনো দেখেছিস কষ্ট দিতে ইচ্ছে করে? তোর থেকেও ভালোবাসি তোর বোনকে আমি। তুই সাবধানে থাকিস, ঠিকমতো পড়াশোনা করবি। ভালো রেজাল্ট করবি। তাহলেই বোনের স্বামী বানাবে তো আমায়? হুম, বানাবো। আয়ুষ এবার আরশির কাছে গেল। আরশির দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, ভুলে যেও না আমায় কিন্তু। আমি তোমার ফিউচার স্বামী। কারো দিকে নজর দিবে না। দেশে ফিরেই তোমায় বিয়ে করব। হু, মনে থাকবে? আরশি মাথা নত করে বলল, তোমার অপেক্ষায় থাকবে তোমার আরশি। আরশির এই সামান্য কথাটা শুনেই যেন পুলকিত হলো আয়ুষের হৃদয়। চাচার দিকে তাকিয়ে বলল, এই ভরসায় যাচ্ছি যে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে দেশে ফিরে তোমার মেয়েকে বিয়ে করব। প্লিজ ডোন্ট ব্রোক মাই ভরসা চাচ্চু। সাবধানে থাকিস। কথাটা বলেই আশার আয়ুষকে আদর করে দেয়। কুনাল এগিয়ে আসে। আয়ুষ সেদিকে তাকিয়ে বলল, আমার আরশিকে দেখে রাখবে কুনাল ভাইয়া। ও যেন কোনো ছেলের সাথে ভাব না জমায়। জমালেই আমার বলে দিবে সব। ওর খবরাখবর দিবে। কুনাল মুচকি হেসে বলল, ডোন্ট ওয়ারি। আমি তোমায় সব খবরাখবর দিব আরশির। ওর আশেপাশে কোনো ছেলেকে আসতে দিব না, প্রমিজ। বোকা আয়ুষ বুঝতেই পারল না সে শেয়ালের হাতে মুরগি রেখে যাচ্ছে। কারণ রক্ষকই একসময় ভক্ষক হয়ে ওঠে। প্লেন ছাড়ার সময় হতেই রাত আয়ুষকে ধরে নিয়ে যায় ভেতরে। আয়ুষ পেছনে ফিরে সবাইকে শেষবারের জন্য দেখে নেয়। রাত 11টায় সেই প্লেন ছাড়ল বাংলাদেশ থেকে কানাডার উদ্দেশ্যে। দীর্ঘ কয়েক ঘন্টা জার্নির পর রাত আয়ুষ অবশেষে কানাডা এসে পৌঁছালো। কানাডার সবচেয়ে বড় স্কুলে ভর্তি করে দিল। হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিল। এখন রাতের সাথে ফ্ল্যাটেই থাকবে, রাত চলে আসার পর হোস্টেলে থাকবে। রাত 1 মাসের মতন কানাডায় থাকলো। আয়ুষ 1 মাসে অভ্যস্ত হয়ে গেছে। তার স্কুলে একটা নতুন ফ্রেন্ড হয়েছে, ইয়ানা। রাত চলে আসার পর হোস্টেলে থাকতে চাইলে ইয়ানা তাকে তাদের বাসায় থাকতে বলে। ইয়ানার এক দাদু ছাড়া কেউ নেই। এমনিতেও হোস্টেলের খাবারদাবার ভালো লাগে না আয়ুষের। সেজন্য রাজি হয়ে গেল। ইয়ানাদের বাসার গেস্ট রুমে আয়ুষ থাকে। ইয়ানার দাদু অ্যাডাম স্পার্কস অনেক মিশুক একটা লোক, সাথে একজন বিজনেসম্যান। আয়ুষ রোজ ফোন দিয়ে তার বোন, মা, বাবা, কুনালের থেকে আরশির খোঁজ খবর নেয়। আরাধ্য আরও চেষ্টা করছে আবার বাচ্চা নেওয়ার, কিন্তু আরও কনসিভ করছে না। আরাধ্য সেজন্য আরুকে নিয়ে ডক্টরের কাছে নিয়ে গিয়েছে। ডাক্তার তাদের জনকে বসতে বলল। রিপোর্টগুলোর ফাইল টেবিলে রাখতেই ডাক্তার সেগুলো মন দিয়ে দেখল। আরু চুপচাপ চোখ নামিয়ে বসে আছে। আরাধ্য চিন্তিত মুখে ডাক্তারকে জিজ্ঞেস করল, সমস্যা কি? ডাক্তার গভীর নিঃশ্বাস ফেলে বললেন,
দেখুন ডক্টর আরাধ্য, আরুর শরীরে মানসিক ট্রমার প্রভাব অনেক বেশি পড়েছে। সন্তান হারানোর শোক ওর হরমোনের ভারসাম্য একদম এলোমেলো করে দিয়েছে। প্রোল্যাক্টিন হরমোন অনেক বেশি বেড়ে গেছে, যা ওভুলেশনকে বাধাগ্রস্ত করছে। আর মানসিকভাবে ও এখনও সেই শোক থেকে পুরোপুরি বেরোতে পারেনি। এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যে শরীর স্বাভাবিক হতে সময় লাগতে পারে। আরও যেন আর্স্ট হয়ে গেল। আমার মা হবার সম্ভাবনা কি তাহলে নেই? ডাক্তার নরম গলায় বললেন, না না, এমন কথা বলছি না। মা হতে পারবে। তবে শরীর আর মন দুইকেই এখন সময় দিতে হবে। কিন্তু মানসিকভাবে সুস্থ হতে হবে, শারীরিকভাবেও ফিট রাখতে হবে। স্ট্রেস কমাতে হবে। কিছু হরমোনাল থেরাপি, নিয়মিত সাইকোথেরাপি, আর স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে। তাড়াহুড়ো করলে আরও ক্ষতি হতে পারে। আরও ফিসফিস করে বলল, অপেক্ষা কিভাবে করব আমি, ডাক্তার? আমার কোলটা তো এখনই শূন্য, আমার তো মা ডাক শোনার কথা ছিল এখন। ডাক্তার সান্ত্বনা দিয়ে বললেন, আমি বুঝতে পারছি, আরু। কিন্তু তাড়াহুড়ো করলে বিপদ বাড়বে। তুমি ধৈর্য রাখো। আশা হারিও না। সময় নেবে, কিন্তু তুমি ঠিকই আবার মা হতে পারবে। মা হওয়া বন্ধ হয়নি তোমার জন্য। আরাধ্য আরুর হাত চেপে ধরল। ডাক্তার কিছু থেরাপি আর ওষুধের লিস্ট লিখে দিলেন। আরও আরাধ্য চেম্বার থেকে বের হয়ে এলো। ডক্টরের বলা মতো আরও সব করছে। আরাধ্য নিয়মিত আরুকে সাইকোথেরাপি দেওয়াচ্ছে। টানা 3 বছর পর অবশেষে আরু আজ টেস্ট করে জানতে পারল সি ইজ প্রেগন্যান্ট। কিটটা চোখের সামনে ধরে খুশিতে কেঁদেই দিল। আরাধ্যরও চোখ মুখ চমকে উঠল খুশিতে। এবার আর কোনো রিস্ক সে নিবে না। আগের বারের তুলনায় এবার আরও চোখে চোখে রাখতে লাগলো আরাধ্য। হসপিটালে খুবই কম যায়। সারাটাক্ষণ বউয়ের সাথে সাথেই থাকে। আয়ুষ তো বোনের মা হওয়া নিয়ে বেশ খুশি, 3 বছরে বেশ উন্নতি হয়েছে তার। এখন সে কানাডার হাইস্কুলের দ্বাদশে পড়াশোনা করছে, যা বাংলাদেশ ইন্টার সেকেন্ড ইয়ার। পড়াশোনায় বেশ মনোযোগী সে। ইয়ানা বেশ মেধাবী স্টুডেন্ট। তার সাথে থেকে আয়ুষও হয়ে গেছে। তারপর কানাডার টিচারদের পড়াশোনা বেশ ভালো। দীর্ঘ 8 মাস পর আরুর কোল জুড়ে আসলো একটা পুত্র সন্তান। সেদিন আরু খুব কেঁদেছিল ছেলেকে কোলে নিয়ে। মেয়েকে নিতে পারেনি ঠিক মতন কোলে, এবার ছেলেকে একটুও কাজ ছাড়া করল না। আরাধ্য ছেলেকে কোলে নিয়ে সখানেক চুমু খেয়ে নিল। তার খালি বুকটা পূরণ হলেও মেয়ের স্থানটা মেয়েরই আছে, সেখানে ছেলের প্রবেশ অসম্ভব। আশার নাতির নাম রাখল আহরাম আহমেদ। আহরামের ছবি পাঠানো হলো আয়ুষকে। আয়ুষের আহরামের ছবিটা দেখে ইচ্ছে করল ছুটে বাংলাদেশে চলে আসতে, কোলে নিতে ইচ্ছে করল তার মামাটাকে। কি কিউট হয়েছে ছেলেটা, একদম আয়ুষের মতন। হ্যাঁ, আয়ুষের মতনই কিউট হয়েছে। আয়ুষ কিউট। আয়ুষের ভাগ্নে আয়ুষের মতোই হয়েছে। দুদিন পর আরু আর আহরামকে নিয়ে বাসায় ফিরে আরাধ্য। বাসায় ফিরেই ছোটখাটো একটা আয়োজন করে। কুনালরা আসে। এই 3 বছরের মধ্যে গত বছর নীরার বিয়ে হয়ে গেছে। নীরা তার স্বামীকে নিয়ে এসেছে আরুর ছেলেটাকে দেখতে। কোলে নিয়ে অনেক আদর করল। বিকেলে ছেলেকে কোলে নিয়ে আরাধ্য আরু আসলো কবরস্থানে মেয়ের সাথে দেখা করতে। আরুর কোলে আহরাম। আরাধ্য কবরটাকে হাত দিয়ে ছুঁয়ে দিল। ফিসফিস করে জিজ্ঞেস করল, আমার আম্মা, আমার কলিজা, ভালো আছো? দেখো আজ কাকে নিয়ে এসেছি তোমার সাথে দেখা করাতে। তোমার ভাইয়া এসেছে। সেদিন বলেছিলাম না তোমার ভাইয়া বা বোন আসতে যাচ্ছে? তোমার ভাইয়া হয়েছে, তার নাম রাখা হয়েছে আহরাম। আশার ভাই আহরাম। দেখবে না ভাইয়াকে? আরু মাটিতে বসল হাঁটু ভেঙে। হাত ছুঁয়ে বলল, ভাইয়া এসেছে তোমায় দেখতে মা। আজ তুমি আমাদের সাথে থাকলে তোমার বয়স হতো 4 বছর। তুমি ভাইকে জড়িয়ে ধরতে, নরম তুলতুলে হাতে আদর করতে, মিহি গলায় ডাকতে ভাই বলে। কিন্তু তুমি থাকলে না মায়ের কাছে। মা সব সময় তোমায় মনে রাখবে, তোমার স্থানে কেউ আসবে না। আমরা অপেক্ষায় আছি তোমার কাছে যাওয়ার। সেদিন তোমাকে খুব করে আদর করে দিব। কোলের আহরাম কেঁদে উঠল তখন। আরু উঠে দাঁড়ালো। আরু জিজ্ঞেস করল, কাঁদছ কেন বাবা? বোনের সাথে দেখা করো। তোমার বড় বোন। আরাধ্য কোলে নিল ছেলেকে। তারপর ছেলেকে বলতে লাগলো, হিংসুটে ছেলে, আমার মেয়েকে হিংসে করছো? ভেরি ব্যাড বাবা। আরু মৃদু হাসল। ছেলের কান্না থেমে গেছে, মেয়েটা তাদের কাছে থাকলে এখন তার এই পরিবারটা পূর্ণ হতো।
ছেলে মেয়ে দুটোকে নিয়ে কাটত সুন্দর সময়গুলো। আরাধ্য এক হাত দিয়ে আরুকে জড়িয়ে ধরে কবরের দিকে তাকিয়ে বলল, মা বাবা আবার আসবে মা। ভালো থেকো। পরের জনম বলে যদি কিছু থাকে তাহলে আবার এসো আমাদের কোল জুড়ে আমাদের মেয়ে হয়ে। সেই জন্মে বাবা তোমাকে চলে যেতে দিবে না প্রমিস। আজ আসি তাহলে। ভালো থেকো আল্লাহ হাফেজ। আরু আরাধ্য আহরামকে নিয়ে ঘুরে দাঁড়ালো। এক পা করে চলে যেতে লাগলো। অথচ তাদের মন মস্তিষ্ক পড়ে রইল সেই ছোট্ট কবরটার কাছেই। তাদের এই সংসারে মেয়ের শূন্যতা সবসময়ই থেকে যাবে। এই শূন্যতা এই জন্মে আর মিটবে না। ছোট্ট আশা ভালো থাকুক ওই দূর জগতে। দিনশেষে মিলন হোক বাবা মায়ের সাথে তার জগতে। সমাপ্ত।